হয়েছে, এই জন্য আজকে নেটওয়ার্ক কভারেজ সমস্যা হচ্ছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। বেশ, চলো আমরা শুরু করি। আমরা অলরেডি টিচিং লেভেলের বা এডুকেশন লেভেলের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, প্রগ্রেসিভ এডুকেশনের সমস্ত কিছু আমরা পড়েছি, তাই তো? বর্তমানে শিক্ষা ব্যবস্থার সব থেকে আধুনিক এবং সব থেকে বেশি ফ্রুটফুল মানে হচ্ছে সব থেকে বেশি ফলপ্রসূ দৃষ্টিভঙ্গি হচ্ছে এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। কেন? কারণ বলা হচ্ছে যে দেখো, আমরা যদি একটু গতানুগতিক শিক্ষার দিকে যাই, তাহলে সেখানে সবই কিছু শিক্ষক কেন্দ্রিক ছিল। অর্থাৎ শিক্ষক যা কিছু বলবেন শিক্ষার্থীরা সেটা শুনতে বা গ্রহণ করতে বাধ্য হতো। তারপরে সেটা মনে রাখার জন্য শ্রুতি নির্ভর ছিল, তারপর মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে থাকতে হতো। পরবর্তীকালে রুশোর সময় থেকে সেই শিক্ষা চিন্তা পাল্টায় এবং তখন মনে করা হয় যে শিক্ষার্থী হচ্ছে শিক্ষার আসল কেন্দ্রবিন্দু এবং তার বয়স, তার চাহিদা, তার বুদ্ধিমত্তা, এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা উচিত। যেটা পরবর্তীকালে আরো বেশি মডিফাইড হয়ে আরো বেশি তার চিন্তা ভাবনাকে বদলে আমরা ডিউইকে দেখেছি যে পুরোটাই শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে সেটা কিছুটা এক্সপেরিমেন্টাল ওয়েতে বা পরীক্ষামূলক পদ্ধতিতে শিক্ষাকে প্রদান করার কথা বলা হচ্ছে। বর্তমানে আমরা আরো একটা শিক্ষা চিন্তা এবং যেটা সব থেকে বেশি এফেক্টিভ জানবো, সেটা হচ্ছে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অফ টিচিং। কি সেটা? সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকেই ব্যক্তি বৈষম্য সম্পর্কে জানি যে প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা, সমস্ত রকম দিক থেকে আলাদা। ফিজিক্যাল স্ট্রাকচার বলো, মেন্টাল স্ট্রাকচার বলো, ইমোশনাল স্ট্রাকচার বলো, কগনিটিভ স্ট্রাকচার বলো, সমস্ত দিক থেকেই আলাদা। এবার এই আলাদা হওয়ার জন্য তারা একই ঘটনাকে বিভিন্ন রকম ভাবে নিজেদের মতো করে দৃষ্টিভঙ্গি দ্বারা বিচার করতে পারে। যেমন আমি কোহলবার্গের থিওরি যখন বলেছিলাম তখন একটা ঘটনা বলেছিলাম যে একটা ছেলে হয়তো দোকান থেকে চুরি করে খাচ্ছে। এটা আমরা যদি কোহলবার্গের থিওরি দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে সেখানে বলবো যে এটা সে বাধ্য হয়ে করছে, তার মানে তার মোরালিটি এখানে তার পরিস্থিতি অনুযায়ী বিচার করা হচ্ছে। এবার সেই ঘটনাকে যদি আমরা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অফ টিচিং দিয়ে করতে যাই ব্যাখ্যা, তাহলে সেখানে দেখব যে কেউ কেউ সেই ঘটনাকে সমর্থন করবে, কেউ কেউ বলবে যে না, কোনো মতেই এই চুরি বা চৌর্য বৃত্তি ধারণ করাটা উচিত নয়, সে শাস্তির যোগ্য। কারণ তাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীকালে সেটা দৃষ্টান্ত হিসাবে নেক্সট জেনারেশনের জন্য বাকি মানুষদের কাছে সেটা প্রতিফলিত হবে না। তার ফলে প্রত্যেকে চুরি করার একটা সাহসিকতা বা চুরি করাটাকে একটা ফেয়ার সিলেকশন হিসেবে বেছে নেবে। সে তার পরিবর্তে সে শ্রম করে অর্থ উপার্জন করতে চাইবে না। দেখো, কোহলবার্গের যখন থিওরি আমরা বলেছিলাম তখন কি এই পয়েন্ট অফ ভিউটা বলেছিলাম তোমাদের সঙ্গে? তাহলে এটা অব্দি কি তোমরা অগ্রাহ্য করতে পারো যেটা লাস্টে বলা হলো যে চৌর্যবৃত্তিকে আমরা কোহলবার্গের থিওরি অনুযায়ী সেখানে আমরা দেখেছিলাম যে না, সে বাধ্য হয়ে করছে, সেখানে সে শাস্তির যোগ্য নয়। কিন্তু এখন আমরা বলছি যে না, শাস্তি অবশ্যই মিনিমাল হলেও হওয়া উচিত, কারণ সেটা একটা পরবর্তীকালে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। না হলে বাকি মানুষজন বা নেক্সট জেনারেশন এটাকেই একটা সহজ পন্থা হিসেবে বেছে নেবে, সে শ্রম করে অর্থ উপার্জন করতে চাওয়া বা সমাজে প্রতিষ্ঠিত হতে চাইবে না, অসৎ উপায়কেই সে অবলম্বন করবে। তাহলে একই ঘটনার আমরা দৃষ্টিভঙ্গি দুটো আলাদা পেলাম। তোমাদের মধ্যে কেউ কেউ প্রথম ঘটনার পক্ষপাতী হতে পারে, কেউ কেউ সেকেন্ড দৃষ্টিভঙ্গিরও পক্ষপাতী হতে পারে। প্রথম দৃষ্টিভঙ্গিরও সমর্থক কিছুজন থাকতে পারো, কিছুজন সেকেন্ড দৃষ্টিভঙ্গিরও সমর্থক থাকতে পারো, তাই তো? তাহলে কেন হচ্ছে? কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা। তাহলে আমাদের কোনো কিছুকে বিচার করার বা সেই সম্পর্কে মানসিকতা ধারণ করার আলাদা রকম ভিত্তি রয়েছে, যার জন্য আমরা কি করছি, শিক্ষা মনোবিজ্ঞানে এই যে নিজেদের মতো করে কোনো পরিস্থিতিকে বিচার করছি, যে দৃষ্টিভঙ্গি দ্বারা আমরা গ্রহণ করছি তাকেই বলা হচ্ছে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি বা কনস্ট্রাকটিভিজম। বলো, এতদূর অব্দি সকলে বুঝতে পারলে? আরো বলুন না ম্যাম। ঘটনাটা যেটা বলেছি সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো? যেটা এক্সাম্পল বললাম সেটা দু রকম দৃষ্টিভঙ্গি দ্বারা যে বিচার করা যেতে পারে সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো?
হ্যাঁ ম্যাম। সেটা বেশ। এবার বিচার তাহলে আমরা কেন একই ঘটনাকে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছি? কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে আলাদা। নিজেদের বিচার বুদ্ধি, মনন ক্ষমতা, চিন্তা শক্তি, সমস্ত কিছুকে দেখার ভঙ্গি আমাদের পৃথক থাকবে। এই যে পৃথক উপায়ে অর্থাৎ ব্যক্তি বৈষম্যতা থাকার জন্য আমরা কোনো শিক্ষাকেও নিজের চিন্তা ভাবনা দ্বারা গ্রহণ করছি, তাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ অফ টিচিং বা লার্নিংও বলতে পারো বা নির্মাণবাদ দৃষ্টিভঙ্গিও বলতে পারো। যেমন এখন তোমরা ক্লাস করছো, প্রত্যেকে কি সিডিপি সাবজেক্টটাকে সমানভাবে ভালোবাসো, পছন্দ করো? না, তা কিন্তু কেউ করবে না। কারোর কাছে এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট মনে হয়, কারোর কাছে এটা একদমই ভালো লাগে না, একদমই অবান্তর সাবজেক্ট মনে হয়, যে ধুর মাস্টার মশাই হবো তার জন্য এত কিছু পড়ানো কি দরকার, এগুলো তো কোনো কাজেরই লাগবে না, শুধু শুধু মাথার মধ্যে বোঝা তৈরি করা। তাহলে এই যে প্রত্যেকে একটা পরীক্ষার জন্যই, একটা কমন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে এসে যে সাবজেক্টের ক্লাস করছো সেই সাবজেক্ট প্রত্যেকের কাছে পছন্দের নাও হতে পারে, বা ক্লাসে প্রত্যেকদিন লেকচার শোনার পরে প্রত্যেকের কাছে সেটা সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। আমার মতামতকে সম্পূর্ণভাবে সমর্থন তোমরা প্রত্যেকে নাও করতে পারো। যারা করছো তারা আমার মতনই দৃষ্টিভঙ্গি নিয়ে সেটাকে বিচার করছো, যারা করছো না, যারা কোথাও না কোথাও মনে হচ্ছে না ম্যামের এই কথাটারও একটা অপোজিট মতামত রাখতে পারা যেতে পারে, তাদের চিন্তা ভাবনাকেও আমি অ্যাপ্রিসিয়েট করছি। কেন করছি? কারণ তাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের মতো, অর্থাৎ আমি যে ধরনের কথাবার্তা বলছি তাকে যারা সমর্থন করছো, প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব বিচার শক্তি, নিজস্ব মনন ক্ষমতা রয়েছে, যার দ্বারা কোনো কিছুকে যখন নিজের মতো করে অ্যাকসেপ্ট করছো, নিজের মতো করে দৃষ্টিভঙ্গি তৈরি করছো, তখন সেটা হয়ে যাচ্ছে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি বা কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ। বলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার এবার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। বেশ, তাহলে এখানে দেখো নির্মাণবাদ তাকেই বলা হয় যে কর্ম সম্পাদন শিক্ষায় শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনভাবে চিন্তা করে, অনুসন্ধান করে, নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার উপর নির্ভর করে যে ধারণা গঠন করে বা জ্ঞান সৌধ নির্মাণ করে তাকেই নির্মিতিবাদ বলা হয়। তাহলে দেখো, যে কর্ম সম্পাদন শিক্ষায়, অর্থাৎ এটা এক্সাম্পল হিসেবে বললাম যে আমরা প্রত্যেকেই টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, এবার শিক্ষার্থী সক্রিয়ভাবে পার্টিসিপেট করছে, অবশ্যই এখানে তোমার তখনই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ বা নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যখন তুমি নিজে সেটাতে সক্রিয়ভাবে পার্টিসিপেট করবে। অর্থাৎ এই যে ক্লাসটা প্রত্যেকে শুনছো, প্রত্যেকে মন দিয়ে শুনবে, যদি পার্টিসিপেটই না করো তাহলে আমার বক্তব্যকে সমর্থন বা বিরোধিতা করবে কিভাবে? বুঝে গেছে? তাহলে শিক্ষার্থীকে অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নেক্সট কি করতে হবে? নেক্সট পয়েন্ট কি? স্বাধীনভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ কারোর মতাদর্শে প্রভাবিত না হয়ে নিজের মতো করে চিন্তা করার শক্তি থাকতে হবে। নেক্সট কি? অনুসন্ধান করতে হবে, অর্থাৎ ধরো আমি যে এক্সাম্পল গুলো বলছি সেগুলো কতটা বাস্তবসম্মত, কতটা বাস্তব উপযোগী সেটা অনুসন্ধান করতে হবে। নেক্সট হচ্ছে নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার উপর নির্ভর করে যে ধারণা গঠন করে বা জ্ঞান সৌধ নির্মাণ করে তাকে নির্মিতিবাদ। আমি এবার বললাম সিডিপি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব ভালো সাবজেক্ট, সায়েন্টিফিক সাবজেক্ট। তোমরা প্রত্যেকে অঙ্কের যেরকম টু দা পয়েন্ট আনসারের নাম্বার পাও সেরকম সিডিপিতেও পাবে। এবার এই কথাটা, এই যে মতটা আমি দিলাম, সেই মতটা প্রত্যেকে তোমরা স্বাধীনভাবে চিন্তা করো, চিন্তা করার পর সেটাকে অনুসন্ধান করো। অনুসন্ধান করতে গেলে কি করতে হবে? সিডিপি কে পড়তে হবে, জানতে হবে, কোয়েশ্চেন আনসার অ্যাপ্লাই করার সময় দেখতে হবে। এবার সেটা করার পর নিজস্ব জ্ঞান এবং অভিজ্ঞতা যদি দেখছো হ্যাঁ বুঝতে পারছো, তাহলে সেক্ষেত্রে আমার মতকে তোমরা সমর্থন করছো যে হ্যাঁ ম্যাম ঠিকই বলেছে, সিডিপি একটা ম্যাথের মতনই একটা সায়েন্টিফিক সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। অনেকে সেটাকে মতামত নাও দিতে পারো,
তাহলে এই যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করছো, মত তৈরি করছো, ধারণা তৈরি করছো, এটা কি জন্য করছো? নিজেরা অ্যাক্টিভ থাকছো, সিডিপি নিয়ে পড়াশোনা করছো বলেই করতে পারছো। বাইরের কোনো স্টুডেন্ট যে সিডিপি সম্পর্কে কিছুই জানে না, সে কিন্তু সিডিপি সাবজেক্টকে নিয়ে কোনো দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারবে না। যার জন্য কি বলা হচ্ছে যে সক্রিয়ভাবে পার্টিসিপেট করতে হবে। তাহলে এই যে সিডিবি সাবজেক্ট নিয়ে প্রত্যেকের নিজস্ব যে মতামত তৈরি হচ্ছে, তোমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। এবার এটা কেন হয়? তাহলে প্রথম কারণ কি? ব্যক্তিগত স্বাতন্ত্র্য। এই যে বললাম প্রত্যেকেই আমরা প্রত্যেকের থেকে ভিন্ন, যার জন্য আমাদের কি হচ্ছে মনোযোগ, প্রবণতা, মনোভাব, প্রেষণা ইত্যাদি সবকিছুই আমাদের একে অপরের থেকে আলাদা। যার জন্য প্রত্যেক মানুষ বা শিক্ষার্থী আমরা একে অপরের থেকে আলাদা। যার জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ শিক্ষককে গুরুত্ব দিই। আগে যেটা ছিল না, আগে ছিল কি যে টিচারই ইজ দ্য আলটিমেট সোর্স, কিন্তু এখন কি হচ্ছে, এখন তা কিন্তু নয়। এখন শিক্ষা ব্যবস্থা কি শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে গিয়েছে। শিক্ষকের ভূমিকা এখানে শুধুমাত্র কি থাকবে, যে নজর দেওয়া হিসেবে থাকবে বা একটা ফ্যাসিলিটেটর হিসেবে থাকবে, মানে শিক্ষার্থীদের সাহায্য করা হিসেবে শিক্ষকের ভূমিকা থাকবে। শিক্ষার্থী কিন্তু সমস্ত কিছু নিজে থেকে চিনবে, জানবে, তার কৌতূহল নিবৃত্তি করবে, সমস্ত কিছু শিক্ষার্থীকে নিজেই করতে হবে। সেখানে শিক্ষক তাকে গাইড করবেন, সাহায্য করবেন। তো এটাই হচ্ছে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। এবার সেই অনুযায়ী কিছু নির্মিতিবাদী কারা কারা, তারা পিয়াজে, ডিউই, এডমন্ড হাসেল, ভাইগটস্কি, জোসেফ নোভাক, এরা এবং সোয়েল, এরা এই নির্মিতিবাদ সম্পর্কে কিছু কথা বলেছেন বা মতবাদ রেখেছেন। কি কি মতামত রেখেছেন বা নির্মিতিবাদের বৈশিষ্ট্য হিসেবে কি বলেছেন? দেখো, বলেছেন যে শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়কে শুধু সংরক্ষণ বা মনে রাখে না, বিষয়টির একটি মানসিক প্রতিচ্ছবি নির্মাণ করে ও শেখে, এই জন্যই একে নির্মাণ। অর্থাৎ এই যে সিডিপি সাবজেক্টটা পড়ছো, শুধুমাত্র ইনফরমেশন মনে রাখছো, সেটাই কি করছো নাকি সিডিপি সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করছো? যদি যখন যখন ধরো তোমরা পিয়াজের কগনিটিভ থিওরি পড়ছো, এবার যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা প্রত্যেকেই যখন অবজেক্ট পার্মানেন্স, তারপরে তোমার কি কি স্টেজ গুলো যেন ছিল, ভুলে গেলাম, কি কি স্টেজ ছিল পিয়াজের? কল্পনার ছলে খেলা, কল্পনার ছলে খেলা, কল্পনার ছলে খেলা, অ্যানিমিস্টিক থিঙ্কিং, এই সমস্ত কিছু যখন ছিল, সেন্ট্রেশন, এগুলো যখন ছিল, এগুলো নিশ্চয়ই বাড়িতে বাচ্চা যারা বাচ্চা রয়েছে তাদের সঙ্গে রিলেট করার চেষ্টা করেছো যে হ্যাঁ, যে থিওরিটা আমি পড়েছি সেটা কি আদৌ শিশুর মধ্যে দেখতে পাওয়া যায় কি নাকি শুধু এটা তথ্য। তাহলে যারা করেছো বা করতে পেরেছো, বা হয়তো কোথাও কোনো বাচ্চাকে পড়াও, শুধুমাত্র বাড়িতে বাচ্চা থাকলেই নয়, কোনো বাচ্চাকে হয়তো টিউশন পড়াও, বা আশেপাশে হয়তো কোনো বাচ্চা রয়েছে, বা হয়তো নিজেদের ছোটবেলাকার কোনো ঘটনা জানো, বা নিজের হয়তো কাজিন বা কোনো ভাই বোনের ছোটবেলাকার ঘটনা জানো, তখন সেটাকে মনে রেখে যে টার্মগুলো তোমরা পড়েছো সেই টার্মগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছো। ঠিক আছে? অর্থাৎ ইনফরমেশন শুধু মনে রাখলে হবে না, সেটার সম্পর্কে নিজস্ব অভিজ্ঞতাকে সংযুক্ত করেছো। সে অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে হতে পারে অথবা পরোক্ষভাবেও হতে পারে। এটাই হচ্ছে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। নেক্সট কি? নেক্সট হচ্ছে তাৎপর্যপূর্ণ তথ্যগুলিকে নির্বাচন করে এবং বর্তমান চাহিদার নিরিখে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। অর্থাৎ যে ইনফরমেশন গুলো তোমরা পেয়েছো এতদিনের লার্নিং বলো, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলো, পার্সোনালিটির ক্ষেত্রে বলো, পার্সোনালিটিরও যখন থিওরি পড়েছো, যে ফ্রয়েড থিওরি বা ইগো, সুপার ইগো সম্পর্কে যখন জেনেছো, এরিকসনের যখন থিওরি পড়েছো, তখন সেগুলোকেও নির্বাচন করে নিজের যে অভিজ্ঞতাগুলো হয়েছে তার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে করেছো। যখন এরিকসন পড়তে গিয়ে আমরা জেনেছি যে লাইফের একটা স্টেজে আমাদের এক একটা রকম সিচুয়েশন তৈরি হয়। যেমন এখন আমরা কি চাইবো, এখন আমাদের এজটা কি, আমাদের এজটা হচ্ছে যে হৃদ্যতার সম্পর্ক, একাত্মতার সম্পর্ক। অর্থাৎ এখন আমরা চাইবো আমাদের জীবনে পার্টিকুলার কোনো কিছু অল্প সংখ্যক মানুষ থাকুক যাদের দ্বারা আমরা কি হব, আমরা অ্যাপ্রিসিয়েটেড হব, অর্থাৎ গ্রহণযোগ্য হব। তাই তো? এখন কিন্তু আমাদের বয়স সন্ধির বয়স নেই যে আমরা
সমাজের সকলের কাছ থেকে স্বীকৃতি পেতে চাইছি, তা কিন্তু নয়। এখন মনে হচ্ছে যে আমার নিজস্ব কিছু মানুষ থাকুক, তার কাছ থেকে আমি অ্যাপ্রিসিয়েটেবল বা গ্রহণযোগ্য হলেই হলো। এটা তোমাদেরও মনে হচ্ছে। তাহলে এই যে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে প্রত্যেকটা থিওরিকে তোমরা কি করছো, যুক্ত করছো, সেটাকে রিলেট করতে পারছো, এটাও কিন্তু নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির একটা বৈশিষ্ট্য। তবেই তোমরা কিন্তু শিখতে পারছো। কেন? কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ তোমরা, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে না। আজ আমি যে উদাহরণটা দিচ্ছি এইরকম ধরনেরই কাছাকাছি কোনো না কোনো উদাহরণ তোমরা পরীক্ষা হলে পাচ্ছ। থিওরি যদি বুঝতে না পারো বা নিজের জীবনের সঙ্গে যদি সংযুক্ত না করতে পারো, সংযুক্ত হবে কিসের মাধ্যমে? এই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির মাধ্যমে। তবেই কিন্তু পরীক্ষা হলে দেওয়া অন্যান্য উদাহরণ থেকে তোমরা বিষয়টা কি জানতে চাইছি সেটা কিন্তু খুঁজে বের করতে পারবে। নেক্সট কি? এই প্রক্রিয়ায় শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার উদ্দেশ্যে শিক্ষক উল্লেখ করেননি এমন সব তথ্য শিক্ষার্থী যুক্ত করে। অর্থাৎ আমাদের এই সিডিপি ক্লাস করতে গিয়েও হয়তো আমি এমন কিছু বিষয় উল্লেখ করিনি যেটা তোমরা পড়তে গিয়ে নিজেরা তৈরি করতে পারবে। নেক্সট কি? শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করে তুলতে শিক্ষার্থী একাধিক প্রক্রিয়ার সাহায্য গ্রহণ করে, যার ফলে শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য হয়ে ওঠে। অর্থাৎ এই সিডিবি সাবজেক্টটাকেই বুঝতে গেলে আমাদের কি কি পড়তে হচ্ছে? এক হচ্ছে আমরা বক্তৃতা পদ্ধতি সাহায্য নিচ্ছি, যেটা আমরা ক্লাসে করছি। এক। দুই হচ্ছে আমরা সেখানে কোয়েশ্চেন আনসার করছি, তাহলে সমস্যা সমাধান পদ্ধতির সাহায্য নিচ্ছি। এই যে বিভিন্ন প্রক্রিয়ার বা পদ্ধতির আমরা সাহায্য নিচ্ছি, বা ডেমনস্ট্রেট না বলে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটারও আমরা সাহায্য নিচ্ছি, তাই তো? তাহলে এই প্রত্যেকটা বিষয়ে তোমরা যখন রিলেট করে নিজের মতো করে উদাহরণ তৈরি করতে পারছো, সেক্ষেত্রে তোমাদের সক্রিয়তাও অপরিহার্য হয়ে উঠছে। অর্থাৎ যারা ক্লাসে রয়েছো তারা যদি মন দিয়ে সিডিপির ক্লাসকে না শোনো, তাহলে সিডিপি সাবজেক্টটা তোমাদের কাছে পছন্দের নাকি অপছন্দের সেটা তোমরা নির্ধারণ করতে পারবে না। তাহলে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য প্রত্যেকের কাছে ক্লিয়ার? ম্যাম 3 নম্বর পয়েন্টটা বলবেন না ম্যাম, বুঝতে পারলাম না। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে শিক্ষণীয় বিষয়কে অর্থবহ করার উদ্দেশ্যে, অর্থাৎ যে বিষয়ে তোমরা পড়াশোনা করছো সেটা বোঝাতে গিয়ে, ধরো আমি সবকিছু উদাহরণ তো বলি না, এবার হয়তো আমি একটা উদাহরণ বললাম, তুমি যখন পড়াশোনা করছো তখন তোমার কাছে আরো কিছু উদাহরণ তোমার মস্তিষ্কে চলে আসতে পারে, তাই তো? বা হয়তো রাস্তাঘাটে যাচ্ছো, এখন হয়তো সিডিবি সাবজেক্টের সঙ্গে যুক্ত আছো, কোনো হয়তো একজন মানুষকে দেখলে তার সঙ্গে কথাবার্তা বলছো, বলতে বলতে ভাবছো আচ্ছা এই ব্যক্তির পার্সোনালিটি কেমন হতে পারে। আমি যদি ফ্রয়েডের থিওরি দেখি, তাহলে এই ব্যক্তির পার্সোনালিটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোন সোর্স থেকে হয়েছে, জেনিটাল থেকে হয়েছে নাকি অ্যানাল থেকে হয়েছে, সেটা তোমার মনে হতে পারে। তো সবসময় তো আমি তোমার সঙ্গে যুক্ত থাকছি না, বা সবসময় তোমাকে বলে দিচ্ছি না যে না এটা এই ইনফরমেশন থেকে এসছে, এটা এই তথ্য থেকে এসছে, তা নয়। তোমরা যখন নিজেদের মতো করে থাকছো তখন বিভিন্ন ধরনের এসব উদাহরণ দেখে এমন কিছু হয়তো আমি যেটা মেনশন করিনি বা যে উদাহরণ দিইনি, সেটা তোমরা নিজেরাও তোমাদের নিজেদের পড়াশোনার বা জ্ঞানের সঙ্গে সংযুক্ত করতে পারছো। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। বেশ, এবার এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে ম্যাথের ক্লাস হিসেবে, ধরো এই যে বললাম যে প্রত্যেকের সব ক্লাস ভালো নাও লাগতে পারে। ম্যাথের ক্লাস হয়তো যোগ বিয়োগের ক্লাস করছে, সেখানে কোনো স্টুডেন্ট একেবারেই বুঝে গেল, কোনো স্টুডেন্ট হয়তো সেরকম ভাবে বুঝে উঠতে পারে না। তাহলে যে বুঝে উঠতে পারে না তার কাছে নিশ্চয়ই ম্যাথের যোগ বিয়োগ বা যা কিছু ক্লাসই করুক না কেন, তার এমন একটা মানসিক প্রতিকল্প তৈরি হয় যেটা তার কাছে দুর্বোধ্য হয়ে যায়। ঠিক আছে? আর যে বুঝতে পারছে তার কাছে মানসিক প্রতিকল্প খুব স্বচ্ছভাবে তৈরি হয়, মানসিক প্রতিচ্ছবি খুব স্বচ্ছভাবে তৈরি হয়, যার জন্য তার কাছে ম্যাথ দুর্বোধ্য সাবজেক্ট থাকে। এবার এই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি বুঝতে গেলে আমাদেরকে আরো দুটো টার্ম বুঝতে হবে বা দুটো বিষয় বুঝতে হবে, কি যেটা সব থেকে বেশি অপরিহার্য এই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির জন্য। এক হচ্ছে সক্রিয়তা। অবশ্যই যে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি তৈরি করবে তাকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। তুমি একটা ঘটনা জানলেই না, তার মধ্যে ছিলেই না, তুমি সেই ঘটনা নিয়ে কোনো রকম মতবাদ প্রকাশ করতে পারো না। তাহলে কি করতে হবে? তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করতে গেলে যে বিষয়ে তুমি দৃষ্টিভঙ্গি তৈরি করছো তাতে তোমাকে সক্রিয়ভাবে পার্টিসিপেট করতে হবে। যেমন কি বললাম, এখন সিডিবি ক্লাস হচ্ছে,
হতে পারে নিউ ব্যাচের জন্য ডেমো ক্লাস হচ্ছে অন্য কোথাও। এবার তুমি ডেমো ক্লাসে পার্টিসিপেট করোনি, তুমি কি বলতে পারবে যে ডেমো ক্লাস ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? পারবে না নিশ্চয়ই। তাহলে সক্রিয়তা অবশ্যই দরকার। নেক্সট কি? বিষয়ের অর্থ, অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি তোমার নির্মিতি বা দৃষ্টিভঙ্গি তৈরি করবে সেই বিষয়ের অর্থ তোমাকে জানতে হবে, সেই বিষয়ের সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, তবেই তোমার মতো করে দৃষ্টিভঙ্গি তৈরি করবে। যেমন যদি ক্রিকেট, এই যে ধরো আইপিএল এর ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তাই তো? এবার এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলতে পারে। কিরকম বলতে পারে? কেউ হয়তো বলতে পারে যে না, প্রথমে ইন্ডিয়া যেভাবে শুরু করেছিল একেবারেই হতাশজনক পরিস্থিতি, অমুক তমুক এসব বলতে পারে। কেউ বলতে পারে যে না ঠিক আছে, শেষে যখন জিতলোই তখন এটাই আলটিমেট আমাদের গেন, আমাদের এটাই জিতেছো, আর আর কিছু তো দরকার নেই, এই যে ব্যাপারটা। অর্থাৎ একটা কোনো বিষয় নিয়ে যখন দু ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, তুমি যদি আইপিএল না দেখো, তুমি যদি না জানো ক্রিকেট সম্পর্কে যে কি তার নিয়ম, কে ভালো খেলোয়াড়, কোথায় ভালোভাবে শট দিতে পারছে, কোথায় সমস্যা হয়েছিল, সেটা যদি তুমি নাই জানতে পারো, তাহলে তুমি আইপিএল সম্পর্কে বা যে কোনো কিছু বিষয় সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি তৈরি করবে কি করে? বুঝে গেল? তাহলে বিষয়ের অর্থ জানতে হবে, অর্থাৎ যে সাবজেক্টের উপর তুমি তোমার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ দেবে সেটাকে তোমাকে ভালোভাবে জানতে হবে। এবার এই নির্মিতি বা দৃষ্টিভঙ্গির দু রকম বিভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মাণবাদ, আর একটি হচ্ছে সমাজ নির্ভর নির্মাণবাদ বা সমাজ ভিত্তিক নির্মাণবাদ। এই দুটোই কিন্তু আমরা পড়েছি, কিন্তু পড়েছি কি হিসাবে? আমরা ডেভেলপমেন্টাল থিওরি হিসাবে পড়েছি, কনস্ট্রাকটিভিজম থিওরি হিসাবে কিন্তু পড়িনি। এখন আমরা জানবো কনস্ট্রাকটিভিজম থিওরি হিসাবে। কিভাবে? দেখো, ব্যক্তি নির্ভর নির্মাণবাদ আমরা কোন ডেভেলপমেন্টাল থিওরিতে পড়েছি? যে শিশু বা ব্যক্তি নিজে থেকেই নিজের বয়সের সঙ্গে সঙ্গে জগতের সঙ্গে সংযুক্ত হতে পারে কারো সাহায্য ছাড়াই। বলো। আবার ভাইগোটস্কি। কোয়েশ্চেনটা রিপিট করছি, আমরা কার ডেভেলপমেন্টাল থিওরিতে পড়েছি? শিশু নিজে থেকেই বয়সের সঙ্গে সঙ্গে জগতের বিভিন্ন পরিপ্রেক্ষিতের সঙ্গে যুক্ত হতে পারে, পরিচিত হতে পারে কারোর সাহায্য ছাড়াই। কার থিওরিতে পড়েছি? ম্যাম এটা পিঁয়াজি হবে না? হ্যাঁ, এটা পিয়াজের হবে। ম্যাম পিয়াজে। কেন? তবেই তো আমরা স্কিমার কারণ ও শব্দটির উৎপত্তি পাচ্ছি। আচ্ছা ম্যাম, শুনতে তাই পাচ্ছি নয়? না সবকিছু, কেটে কেটে আসছে ম্যাম। প্রত্যেকের ক্ষেত্রে না সাউন্ডের ম্যাম আমাদের প্রবলেম। ক্লিয়ার আছে, আমার ক্লিয়ার আছে। আমরা শুনতে তুমি পাচ্ছি। লেফট করে গিয়ে জয়েন করো, ক্লিয়ার আছে। তুমি লেফট করে গিয়ে জয়েন করো। কি করবো আচ্ছা, ম্যাম? লেফট করে গিয়ে রিজয়েন করো, তাহলে দেখো তোমার সাউন্ডের সমস্যাটা হয়তো দূর হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে পিয়াজের থিওরি থেকে আমরা জানতে পেরেছি কেন ব্যক্তি নিজের মতো করে, এই যে সেন্ট্রেশন শব্দটা আমরা পেয়েছিলাম, কেন? সে নিজে যেটা দেখছে বা আত্মকেন্দ্রিক চিন্তন যেটা পেয়েছিলাম আমরা, যে শিশু নিজের মতো করে সে টম অ্যান্ড জেরি দেখতে ভালোবাসে, সে বাটুল দি গ্রেট দেখতে ভালোবাসে, সে হাদা ভোদা দেখতে ভালোবাসে বলে ভাবছে বাড়ির সবাই সেটা পছন্দ করে। তার মানে সে কিন্তু কারোর সাহায্যে নিজের পছন্দ অপছন্দ তৈরি করেনি, সে নিজের মতো করেই নিজের পছন্দ অপছন্দ বা সেটা সম্পর্কে তার ভালো লাগে না খারাপ লাগে এই মতবাদ বা এই চিন্তা ভাবনা নিজে থেকেই তৈরি করেছে। তাহলে যেহেতু ব্যক্তি কোনো বিষয়কে কেন্দ্র করে তার নিজস্বতার ভিত্তিতে মানসিক প্রতিকল্প তৈরি করে, তাকেই বলা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মাণবাদ। যেমন আমরা কোনো মুভি দেখি, যখন গল্পের বই পড়ি, যখন যখন কোনো পেপার পড়ি, যা কিছু দেখি না কেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে দেখি, তখন নিজেদের মতো করে যেটা যে সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেটা হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তি নির্ভর নির্মাণবাদ। এখানে কিন্তু কাউরির সাহায্যের প্রয়োজন পড়ছে না। তাহলে সেই হিসাবে তার সমর্থক হিসেবে আমরা কাকে কাকে পাবো? আমাদের সিলেবাসের মধ্যে পাবো পিয়াজে, তাছাড়াও আর একটি নামও তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভন গ্লেসারফেল্ড।
এর নামটাও মনে রাখতে হবে। বেশ, এবার পিয়াজের নির্মাণবাদ, ব্যক্তি নির্ভর নির্মাণবাদের যে পাঠদান বা শিক্ষণ সম্পর্ক কি বক্তব্য থাকবে? পিয়াজে কি বলেছিল যে ব্যক্তি তার পরিবেশের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে স্কিমা গঠনের মাধ্যমে তার নিজস্ব ডেভেলপমেন্ট তৈরি করছে বা তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। সেখানে সে আত্মীকরণ করছে, সহযোজন করছে, ঠিক আছে, এইগুলো সে তৈরি করছে। এবার কি করতে হবে? সেই হিসেবে শিক্ষককেও জানতে হবে যে কোন বয়সে, অর্থাৎ আমরা যখন এবার স্কুলে যাব তখন স্কুলে গিয়ে এটা দেখবো যে ক্লাস 1 এর বাচ্চাকে যে ধরনের তার দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করাতে সাহায্য করব, ক্লাস 4 এর বাচ্চাকে নিশ্চয় তার থেকে আরেকটু বেশি উন্নতকরণ ভাবে সাহায্য করব, তাই তো? অর্থাৎ ক্লাস 1 এর বাচ্চার যে ধরনের অভিজ্ঞতা হবে, ক্লাস 4 এর বাচ্চা নিশ্চয়ই তার থেকে অভিজ্ঞতার পরিমাণ বলো, প্রাবল্য বলো, সেগুলো বেশি হবে। তাহলে আমাদের অ্যাজ এ টিচার দেখতে হবে যে শিক্ষার্থীরা ক্লাস 1 এই পড়ুক কি ক্লাস 4 এই পড়ুক, তারা নিজেদের মতো করে যেভাবে দৃষ্টিভঙ্গি তৈরি করছে সেটা যেন অবশ্যই সক্রিয়ভাবে থেকেই তৈরি করতে পারে। নেক্সট কি? নেক্সট আমরা কি জানবো? নেক্সট জানবো যে প্রজ্ঞামূলক বিকাশের যে নিরবচ্ছিন্নতা, মানে কন্টিনিউয়াস প্রসেসে যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে চলেছে, সেখানে শিক্ষক হিসেবেও আমাদের সেই দৃষ্টিভঙ্গিকে বজায় রাখতে হবে। তার মানে ক্লাস 1 এ আমি হয়তো তাকে 1, 2, 3, 4 শেখাচ্ছি। এবার সেটা শেখানোর জন্য আমি কি করলাম? দেওয়ালে দেওয়াল চিত্রণ করলাম বা ছড়ার আকৃতি তাকে পড়ালাম। এবার ক্লাস 4 এ গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে আমি সেখানে কোনো রকম তাকে পিকচারাইজেশন বা অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে পড়ালামই না। তাহলে সেক্ষেত্রে এটা কি কন্টিনিউটি বজায় থাকবে? তাহলে সেক্ষেত্রে তার তখন কিন্তু দৃষ্টিভঙ্গি তৈরি হবে না বা নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি তৈরি হতে সমস্যা হবে। নেক্সট কি? পিয়াজের থিওরিতে আমরা কি পড়েছিলাম? মূর্ত অভিজ্ঞতা পড়েছিলাম, ঠিক আছে। আর কি পড়েছিলাম? যুক্তিভিত্তিক চিন্তা পড়েছিলাম। তাহলে সেই অনুযায়ী সেই বয়সের শিশুদেরকে আমরা সেই ধরনের মেটেরিয়াল প্রোভাইড করব বা সেই ধরনের গাইডেন্স প্রোভাইড করব। কারণ প্রথমেই আমরা দেখলাম যে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কোনো ভূমিকা নেই, তিনি একমাত্র এখানে সহযোগী হিসাবে বা সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন। নেক্সট আমরা যাব সমাজ নির্মাণবাদ বা সমাজ ভিত্তিক নির্মাণবাদ, যেটা আমরা কোথায় পড়েছি? এবার এটাও বলো যে কার্ড ডেভেলপমেন্টাল থিওরিতে আমরা জেনেছি যে শিশু সমাজের কাছ থেকে সাহায্য নিয়ে, অর্থাৎ সমাজের সে কোনো ব্যক্তি হতে পারে, তার পরিবারের মেম্বার হতে পারে, তার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তার সাহায্য নিয়ে সে তার ধারণা তৈরি করতে পারছে। একদমই তাহলে এখানেও তাই যে ব্যক্তি, এখানে ব্যক্তি বলতে শিশুকে বোঝানো হয়েছে, তার শ্রেণীকক্ষ, বন্ধু বান্ধব, সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বা পরিবারের বিভিন্ন মেম্বারের সাথে, লোকজনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যখন মানসিক প্রতিকল্প তৈরি করে তখন তাকে সমাজভিত্তিক নির্মাণবাদ বলা হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছো, আবৃত্তি পড়ছো, গল্প পড়ছো, ছোট গল্প পড়ছো, উপন্যাস পড়ছো, সেই পড়ে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রেমী হয়ে গেলে। এটা একটা বিষয়। এটা তোমার কি হলো? ব্যক্তি নির্ভর নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি তৈরি হলো। আর একটি, তুমি বাড়িতে তোমার বাড়ির মেম্বারদেরকে দেখছো যে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে, সেখানে তুমি ক্লাসিক দেখোনি, সেখানে তুমি নজরুলগীতি চর্চা করতে দেখোনি, সেখানে তুমি ফোক সঙ্গীত চর্চা করতে দেখোনি, সেইখান থেকে তোমারও রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা প্রেম বা একটা ভালোবাসা, একটা ভালো লাগা তৈরি হয়েছে। সেখান থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীতের নিয়মিত চর্চা করে যাও। তাহলে এটা কি ধরনের নির্মাণবাদ? ব্যক্তি নির্ভর নাকি সমাজ নির্ভর? সমাজ নির্ভর। এটা সমাজ নির্ভর, ঠিক আছে, এটা সমাজ নির্ভর, ঠিক আছে। তার মানে তোমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের, একদিকে তুমি সাহিত্য প্রেমী হচ্ছ, একদিকে তুমি সঙ্গীত প্রেমী হচ্ছ, এই দুটোই চিন্তা ভাবনা তোমার উপরেই ডিপেন্ড করছে। তুমি চাইলে সেটার প্রতি অনুরাগী হতেও পারো, চাইলে সেটার প্রতি অনুরাগী নাও হতে পারো। এমনও হতে পারে, বিপরীত পক্ষ হতে পারে, যে তোমার হয়তো সাহিত্য উপন্যাস পড়তে ভালো লাগছে কিন্তু গানের ক্ষেত্রে তুমি অতটা গান করতে ভালোবাসো না। তুমি দেখছো তোমার বাড়িতে তোমার
বাড়ির মেম্বাররা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছে, কিন্তু সেখানে হয়তো তোমার চর্চার বিষয় থেকে আছে যে না আমি রবীন্দ্রসঙ্গীত করবো না, আমি একটু কন্টেম্পোরারি বা আধুনিক যুগের গান নিয়ে চর্চা করবো। হলো, তাহলে সেটাও তোমার হয়ে যাচ্ছে কি সমাজ নির্ভর নির্মাণবাদ, যা তুমি সমাজ থেকে পাচ্ছ। সেটা পজিটিভলিও হতে পারে, নেগেটিভলিও হতে পারে। অর্থাৎ সমাজ যা করবে সেখান থেকে তুমি তোমার মানসিক প্রতিকল্প তাদের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তৈরি করতে পারো, অথবা তার বিপরীত পক্ষেও তুমি মানসিক প্রতিকল্প তৈরি করতে পারো, যেটাও তোমার কাছে নির্মিতবাদ দৃষ্টিভঙ্গি। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তাহলে বলো। সমাজ নির্ভর শ্রেণীকক্ষ বুঝতে পারলাম না বাচ্চাদের তোমার কথা। শ্রেণীকক্ষে বাচ্চাদেরকে যেটা শিখছে সেটা অবশ্যই সমাজ নির্ভর এটাতে। হ্যাঁ, সেটা অবশ্যই সমাজ নির্ভর, কিন্তু শ্রেণীকক্ষে শিশু বা যখন শিশু পড়াশোনা করছে তখন তার উপর দুটো নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি কাজ করছে। কিভাবে? শ্রেণীকক্ষে সব একসাথে ক্লাস করছে, টিচারের কাছ থেকে শিখছে, বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছে, সব হলো, সেটা হয়ে গেল তার সমাজ নির্ভর নির্মাণবাদ। কিন্তু তার মধ্যে তার বাংলা সাবজেক্টটা ভালো লাগে, অঙ্কটা ভালো লাগে না, বা হয়তো বাংলা সাবজেক্টে হাইয়েস্ট মার্ক পেয়ে আছে, অঙ্কতে অতি কম নাম্বার পাচ্ছে, তাহলে সেটা তার কি? ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। এটা ব্যক্তি নির্ভর নির্মাণবাদ। মানে একই সাথে শিশুর ওপরে সমাজ নির্ভর এবং ব্যক্তি নির্ভর নির্মাণবাদ কাজ করতে পারে, এটা মনে রাখবে। ঠিক আছে? একই সাথে শিশুর একই বয়সে সমাজ নির্ভর নির্মাণবাদ দৃষ্টিভঙ্গিও যেমন তৈরি হতে পারে, সেরকম ভাবে ব্যক্তি নির্ভর নির্মাণবাদ দৃষ্টিভঙ্গিও তৈরি হতে পারে। এবার এই নির্মাণবাদী শ্রেণীকক্ষে শিক্ষককে কি কি ক্ষমতার অধিকারী হতে হবে সেটা জেনে রাখা উচিত আমাদের, কারণ আমরা শিক্ষকই হতে যাচ্ছি। কি কি? এক হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে তিনি প্রভাব বিস্তার করবেন বা তার প্রেরণাকে জাগ্রত করবেন, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে সেই বিষয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, তার দৃষ্টিভঙ্গি তৈরি করতে চায়, তার জন্য তার প্রেরণাকে জাগ্রত করতে হবে। নেক্সট কি? যে কোনো শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ কিছু বিষয় শেখাতে গেলে তাকে প্রবলেমের আকারে উপস্থাপন করতে হবে, তথ্যের আকারে নয়, বক্তব্যের আকারে নয়, তাকে সমস্যার আকারে উপস্থাপন করতে হবে। বোঝা গেল? যেমন আমি যদি বলি যে আচ্ছা এই যে তোমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন করছি, এটা প্রবলেমের আকারে তোমাদের সামনে আমি বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি, এটা না করে ডিরেক্টলি আমি বলে দিতে পারতাম যে ব্যক্তি নির্ভর নির্মাণবাদী পিয়াজে এই বলেছেন, এটা করেছে, তাই তো? তাহলে প্রথমে আমি কি করছি? তোমাদের কাছে কোয়েশ্চেনটা করছি, তারপর তোমাদের কাছ থেকে মতামতটা জেনে নিয়ে তারপর আমি বাকি বক্তব্য বলছি। তাহলে কি করতে হবে? যে কোনো পরিস্থিতিকে আগে প্রথমে তুমি প্রবলেমের আকারে তোমার শিশুদের সামনে বা শিক্ষার্থীর সামনে উপস্থাপন করো। তারা কি আনসার দিচ্ছে, এই আনসারটা দিতে গিয়ে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করছে, সবটা তুমি নেওয়ার পর তারপর তুমি ইনফরমেশন দাও। তাহলে সেটাই দেখো পরের পয়েন্টে লেখা আছে যে পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করো, অর্থাৎ পূর্ব জ্ঞানের সঙ্গে রিলেট করে তারা উত্তর দিচ্ছে, তারপর তুমি তাদেরকে নতুন ইনফরমেশন প্রোভাইড করো। নেক্সট কি? এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে ওঠে, অর্থাৎ ক্লাসরুমে তোমাকে এমন ভাবে পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা শিখতে চায় বা তাদের শেখার জন্য মানসিকতা তৈরি হয়। এবার এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের গুরুত্ব কি? কেন আমরা হঠাৎ করে এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচকেই বেশি গুরুত্ব দিচ্ছি এখনকার যুগে পঠন পাঠনের ক্ষেত্রে? তার কারণ হচ্ছে কি, যে শিক্ষার্থীরা নিজের মতো করে তৈরি করতে পারছে। তাহলে কি হচ্ছে? শিক্ষার্থী এখানে সব থেকে মূল বিষয় কি? অ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ থেকে পড়াশোনা হচ্ছে না। তাহলে পড়াশোনা করতে গেলে বা শিখতে গেলে, কোনো কিছু শিক্ষা লাভ করতে গেলে সেখানে শিক্ষার্থীকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, সক্রিয় থাকতে হচ্ছে। প্লাস শিক্ষার্থীরা নিজের মতো করে চিন্তা ভাবনা তৈরি করতে পারছে, কোনো মুখস্থ বিদ্যা বা মস্তিষ্কের উপর জোর দিতে হচ্ছে না যে মনে রাখতে হবে, তা নয়। নেক্সট কি? শিক্ষক এমন ভাবে শিক্ষা পরিবেশ রচনা করছেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই নতুন ধারণা উদ্ভাবন করতে পারে, সংগঠন করতে পারে। প্রেরণা সৃষ্টিকারী, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে সেলফ মোটিভেশন বা ইন্ট্রিনসিক মোটিভেশন জাগ্রত হচ্ছে। নেক্সট কি? যে নির্ভীতিবাদে সক্রিয় হতে পারবে এবং স্বাধীনভাবে চিন্তা ভাবনাও করতে পারবে, এটা আমি প্রথমেই আলোচনা করলাম।
তারপর কি হচ্ছে, জানা ধারণাটির ওপর ভিত্তি করে পুরাতন ধারণার পরিবর্তন সাধন করতে পারে প্রয়োজন পক্ষে। ধরো তারা একটা ইনফরমেশন জানতো, তারা হয়তো জানতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে। এরা হয়তো ভাবতো যে প্রতিদিন সকালবেলা তারা দেখতো পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। তারা যতক্ষণ পর্যন্ত এটার সঙ্গে পরিচিত না হলো যে সূর্য অ্যাকচুয়ালি প্রদক্ষিণ করে না, পৃথিবী প্রদক্ষিণ করছে, যার জন্য যে অংশটা সূর্যের সামনে পড়ছে সেদিকে দিন হচ্ছে আর ওপরের অংশটা রাত্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ওই পুরাতন ধারণাটাকে নিয়েছিল। যখন জানতে পারলো তখন তাদের নিজেদের যে কনসেপ্ট যে সূর্যই পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, বা অর্থাৎ সূর্যই পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সেটা পরিবর্তন হলো। এটা কিভাবে হলো? এটা তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে, মানে তারা যখন নিজেরাই ওই এক্সপেরিমেন্টটা করে দেখছে তখন সেটার মাধ্যমে তারা নিজেরাই উদ্ভাবন করতে পারছে বা পুরাতন কোনো ভ্রান্ত ধারণাকে সরিয়ে নতুন নতুন ধারণা গঠন করতে পারছে। নেক্সট কি, শিক্ষার্থী এখানে নিজেই রূপকার ও স্রষ্টা, অর্থাৎ শিক্ষার্থী নিজেই তথ্য সংগ্রহ করবে বাস্তব অভিজ্ঞতা এবং অন্যান্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে। নেক্সট, শিক্ষার্থীর অভ্যন্তরীণ সুপ্ত উদ্ভাবন ক্ষমতার স্বাভাবিক বিকাশ হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষার্থী ধরো পরীক্ষার চাপ বা ক্লাসের ধরো শিক্ষকের চাপে কেউ হয়তো ড্রয়িং করতে ভালো পারে, কেউ হয়তো মাটির জিনিস ভালো তৈরি করতে পারে, কেউ হয়তো অন্যান্য কোনো আর্ট ক্রাফটস এর জিনিস ভালো করতে পারে, সেটা সে নিজেই তৈরি করতে পারবে। সেখানে শিক্ষকের চাপ, পঠন পাঠনের চাপ, এই ধরনের চাপের মধ্যে থেকে তার ওই সুপ্ত ক্ষমতাগুলো নষ্ট হবে না। নেক্সট কি, পূর্ব জ্ঞানের সমন্বয়ে গঠিত হয় পরিবর্তিত ও পরিবর্তিত জ্ঞান ভান্ডার, এটা আমি এক্ষুনি বললাম। নেক্সট, সবচেয়ে বেশি প্রয়োজনের শিক্ষার্থীর জটিল চিন্তা ও যুক্তি ও ক্ষমতা, অর্থাৎ এইভাবে আস্তে আস্তে তার নিজস্ব চিন্তা ভাবনায় যৌক্তিক হয়, অর্থাৎ যুক্তি সম্পন্ন হয়, আর নিজস্ব চিন্তা ভাবনা করার দক্ষতাও তৈরি হয়। নেক্সট কি, যান্ত্রিক ভাবে তথ্য সংগ্রহ নয়, ওই যে বললাম মুখস্থ বিদ্যার মাধ্যমে নয়, যে যেটা শিক্ষক চাপিয়ে দিচ্ছে সেটাই তারা হুবহু মুখস্থ করছে সেটা নয়, তারা নিজেরাই যেটা উদ্ভাবন করছে সেইটার উপর ভিত্তি করে তাদের ধারণা তৈরি হচ্ছে। নেক্সট কি, নতুন চিন্তা করার ফলে পুরাতন ধারণাটি সম্পূর্ণ অর্থপূর্ণ পূর্ণ জ্ঞানে পরিণত হয়। আর কি, নির্বিবাদ শিক্ষার্থীকে কর্মমুখী করে তোলে, সক্রিয়তা বৃদ্ধি করে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে দেখো সেই একই পয়েন্ট আসছে। কি কি পয়েন্ট? শিক্ষার্থী সক্রিয় হবে, পুরাতন জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন করবে, প্রয়োজনে পুরাতন জ্ঞানকে পরিবর্তন বা পরিবর্ধন করতে হতে পারে, নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে শিক্ষা চিন্তা তৈরি করবে। পুরোপুরিভাবে শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষকের ভূমিকা এখানে প্রধান, এই গৌণ, আর শিক্ষার্থীর ভূমিকাই এখানে প্রধান। শিক্ষক হবেন কি বললাম, ফ্যাসিলিটেটর হিসেবে, অর্থাৎ শিক্ষার্থীর উদ্যমী, দায়িত্বশীল ও স্বাধীন চেতার জায়গায় সেখানে শিক্ষক কি করবেন? গাইডেন্স দেবেন, যে তুমি এই রাস্তায় হাঁটো তাহলে দেখবে এই রাস্তায় তুমি গিয়ে সফল হতে পারবে। আর শ্রেণীর পরিবেশ হবে গণতান্ত্রিক, অবশ্যই সেখানে ডেমোক্রেসি থাকবে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর মতামত এখানে গুরুত্ব পাবে। তাহলে এই ধরনের শ্রেণীকক্ষে কি ধরনের তুমি অ্যাক্টিভিটিস করাতে পারো বলে মনে হয়? এক হচ্ছে গ্রুপ ডিসকাশন, আর একটা কি ডিবেট। ঠিক আছে, এই ধরনের অ্যাক্টিভিটিস তুমি এই ধরনের শ্রেণীকক্ষে চালনা করতে পারো। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের শিক্ষা চিন্তার নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি। বলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। কিন্তু ম্যাম ডিবেটটা একবার বলুন না, ডিবেটটা কি? ডিবেটটা হচ্ছে যেটা হচ্ছে একটা কোনো বিষয়ে প্রেক্ষাপট তুলে দেওয়া হয়, তার পক্ষে এবং বিপক্ষে এই দুটো দল থাকে। ঠিক আছে, দুটো দল থাকে। হ্যাঁ, সেইটা কিভাবে করবে, যে পক্ষে বলার মতো কিছু শিক্ষার্থী থাকলো, তারা তাদের পক্ষে হয়ে পয়েন্ট বললো যে এই কারণে তারা এই কোন একটা পরিস্থিতির পক্ষে হয়ে কথা বলছে, আর বিপক্ষে যারা বলে তারা তাদের নিজেদের মতো করে যে যৌক্তিক বা যুক্তি ক্ষমতা সেখানে প্রদর্শন করতে পারে, তারা তার বিপক্ষে কথা বলে। ঠিক আছে, হয়তো বললো ধরো বর্তমানে এখন একটা হয়তো হলো যে প্রজেক্ট, এই যে ক্লাসে প্রজেক্ট করতে দেওয়া হয়, একটু হাই স্কুলে গিয়ে শুনবে যে ক্লাসে প্রজেক্ট করতে দেওয়া হচ্ছে। এবার প্রজেক্ট পদ্ধতির উদ্যোক্তা কে ছিল? ডিউই, আমরা জানি। উদ্দেশ্য কি ছিল? প্রগ্রেসিভ এডুকেশন, তাই তো? প্রগ্রেসিভ এডুকেশন মানে কি?
সেখানে শিক্ষার্থীরা এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে শিখবে এবং গ্রুপ অ্যাক্টিভিটিস মাধ্যমে শিখবে। কিন্তু বর্তমানে স্কুলে আমি দেখছি, স্কুলে কি হচ্ছে, স্কুলে প্রজেক্ট মানে টিচাররা কি করছে, 20 পাতা 22 পাতা 30 পাতা লিখতে দিয়ে দিয়েছে, মানে তোমরা দেখে দেখে লেখো, যে সেটাই জমা দাও। তাহলে এটা কি আদৌ প্রজেক্ট পদ্ধতিকে ফলো করা হচ্ছে, এটা কি হচ্ছে না? এবার এটার পক্ষেও তোমরা বলতে পারো, বিপক্ষেও বলতে পারো। পক্ষে তোমরা পয়েন্ট ক্রিয়েট করতে পারো যে না ম্যাম, এখানে যেহেতু এক্সপেরিমেন্ট সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে করা পসিবল নয়, বিশেষ করে ধরুন বাংলা, ইংলিশ এসব লিটারেচার সাবজেক্টের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা পসিবল নয়, সেখানে সেই হিসাবে বা এত কম সময়ের মধ্যে এত এত শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে সম্ভব, বা যারা পাস করতে পারে না তাদেরকে পাস মার্ক দেওয়ার জন্য এই নম্বরটা আলাদা করে রাখা হয়েছে, তার জন্য এই প্রসেস ঠিক আছে। কেউ এর বিপক্ষে বলতে পারো যে না, এটা কোনো রকম প্রসেসই নয়, এতে শুধু শুধু শিক্ষার্থীর সময় নষ্ট হচ্ছে, এই দেখে দেখে লেখার কোনো মানেই হয় না, যেখানে শিক্ষার্থীর নিজস্ব ব্রেন স্টর্মিং কিছুই হচ্ছে না। তাহলে এই যে দুটো পক্ষে বিপক্ষে হয়ে যারা যারা বক্তব্য দেবে, এটাকে বলা হয় ডিবেট করা। এবার এই নির্মিতি বা দৃষ্টিভঙ্গির আমরা একটা মডেল পড়ব, যেটা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে 5E শিখন মডেল। 5E কেন? আমরা যে যে স্টেপ পড়বো তার প্রত্যেকটাই ইংলিশ শব্দ ই দ্বারা তৈরি, সেই জন্য 5E মডেল এটার নাম রাখা হয়েছে। হ্যাঁ বলো ম্যাম। তাহলে তাহলে যদি বলে কয়েকজন নির্মিতিবাদদের নাম বলো, তাহলে পিয়াজি, ভাইগটস্কি এইগুলোর নাম বলতে হবে তো? ম্যাম শুনতে পাচ্ছেন? পূজা, তোমার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম যদি বলে কয়েকজন নির্মিতিবাদদের নাম, তাহলে কি এখানে পিয়াজে, ভাইগটস্কি, জোসেফ নোভাক, ডিউই এদের নামগুলো বলতে হবে? আমার কথা শুনতে পাচ্ছ প্রত্যেকে? ম্যাম ও আসলে ম্যাম, জিজ্ঞেস শুনতে করছে যে যদি নির্মিতিবাদীদের নাম জিজ্ঞেস করে এক্সামে, তাহলে ভাইগটস্কি, পিয়াজে এদের নাম বলা চলবে, এটাই জিজ্ঞেস হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কয়েকজন নির্মিতিবাদীর নামই হচ্ছে পিয়াজে, ভাইগটস্কি, বন গ্লেসার ফেল্ড, এগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, এবার আমরা 5E মডেল পড়বো, যেটা আমি বলছিলাম যে কেন 5E নাম রাখা হয়েছে, কারণ যে কটা স্টেপের নাম আমরা পড়বো তার প্রত্যেকটি ইংরেজি প্রতিশব্দের প্রথম অক্ষর ই দ্বারা শুরু, তাই তাকে আমরা 5E মডেল বলা হচ্ছে। কিভাবে? অর্থাৎ শিখনে, অর্থাৎ শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে এই নির্মিতিবাদের 5E মডেল কিভাবে শিক্ষার্থীদের কোনো ধারণা তৈরি করতে সাহায্য করছে, সেটাই আমরা জানবো। তো ফার্স্ট স্টেপ হলো সংযুক্তিকরণ বা এঙ্গেজমেন্ট ফেজ। শিক্ষার্থীদের কিছু বিষয় শেখাতে গেলে তাদেরকে আগে তোমাকে ফিজিক্যালি মেন্টালি এঙ্গেজ করতে হবে। কেন? যদি এঙ্গেজ তাদেরকে না করো, এই যে হঠাৎ করে ধরো আমি রাত্রি 8টার সময় তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিলাম, তোমরা কি প্রিপেয়ার থাকবে? কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম যে সম্ভবত মঙ্গলবার দিন তোমাদের ক্লাস থাকবে, তোমরা কিন্তু আজকে মোটামুটি প্রিপেয়ার যে আজকে আমরা সিডিপি ম্যামের আর একটি এক্সট্রা ক্লাস করব। এই যে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে এখন ক্লাস করছো, এটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে, নাকি হঠাৎ করে একটা লিঙ্ক পেয়ে গেলে, যে যেখানে হয়তো কেউ হয়তো বাইরে রয়েছো, কেউ হয়তো কোনো কাজে ব্যস্ত, কেউ হয়তো নিজের মতো করে পড়াশোনা করছো, হঠাৎ করে একটা লিঙ্ক পেয়ে গেলে এবার অর্ধেকজন থাকলে অর্ধেকজন থাকলে না, পরে জানতে পারলে যে সিডিপির একটা ক্লাস হয়েছে, তাহলে সেটা বেশি ফলদায়ী হবে? কোনটা হবে? অবশ্যই প্রথমটা, অবশ্যই প্রথমটা। তাহলে সেভাবে তোমরাও যখন ক্লাস নিতে যাবে ক্লাসরুমে, তখন ক্লাসরুমকে আগে প্রিপেয়ার করতে হবে। তুমি ক্লাসরুমে ঢুকে তোমার মতো করে পড়াতে শুরু করলে, এদিকে বাচ্চারা কেউ খেলতে ব্যস্ত, কেউ জানলার দিকে তাকিয়ে আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ মারামারি করছে, কেউ জিনিসপত্র ভাঙাভাঙি করছে, কেউ ছোটাছুটি করছে, সেইভাবে কি ক্লাস নেওয়া যায়? কখনোই নয়। তাই বলা হচ্ছে তাদেরকে এঙ্গেজ করো। এঙ্গেজ মানে হচ্ছে তাদেরকে প্রিপেয়ার করো। কিভাবে? ফিজিক্যালি মেন্টালি সমস্ত কিছু ভাবে প্রিপেয়ার করো। এবার বাচ্চাদেরকে প্রিপেয়ার করছো, তাদেরকে তুমি ধমক দিয়ে বললেও তারা প্রিপেয়ার হবে না। তাদেরকে প্রিপেয়ার করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে গল্প বলতে হবে, ঠিক আছে, সাময়িক ঘটনা তুলে ধরতে হবে, যে আজকে জানো তো আমি স্কুলে আসার পথে এরকম একটা ঘটনা দেখলাম, তুমি কিন্তু আদৌ দেখোনি, কিন্তু ওটাকে গল্পের মতো করে উপস্থাপন করো।
বা ছবি, চার্ট, পোস্টার ইত্যাদি ব্যবহার করতে হবে। সেটা দেখিয়ে বলতে হবে যে আচ্ছা বাচ্চারা দেখতে পাচ্ছ এটা কি, কিসের ছবি, কেউ বলতে পারবে? এই যে ছবি, চার্ট, গল্প, কোনো সাময়িক ঘটনা উপস্থাপন করছো, এটার মাধ্যমে তারা আস্তে আস্তে তোমার দিকে অ্যাটেনটিভ হচ্ছে যে স্যার বা ম্যাম কি বলছে শুনবে। হলো সেকেন্ড ফেজ কি? সেকেন্ড ফেজ হচ্ছে উদ্ভাবন বা এক্সপ্লোরেশন। অর্থাৎ সেটা কি হচ্ছে এই যে তাদেরকে তুমি অ্যাটেনটিভ করলে, তারপরে তুমি কিছু প্রশ্ন তাদের দিকে ছুড়ে দাও, কিছু কর্মপত্র করতে দাও, মানে কিছু কোয়েশ্চেন তাদেরকে বলো। সেই কোয়েশ্চেন গুলো এমন ভাবে তোমার গঠন হবে যাতে তারা তাদের বয়স উপযোগী যতটা অভিজ্ঞতা লাভ করতে পারে তার সাথে রিলেট করতে পারে। যেমন তুমি এক্সাম্পল হিসাবে ধরো, এখন বৃষ্টির কথা শুনে আমার মনে পড়লো তুমি বর্ষাকাল পড়াচ্ছ। এবার বর্ষাকাল, তারাও স্কুলে আসছে, বৃষ্টিতে ভিজে আসছে, সেই অনুযায়ী তুমি কিছু কোয়েশ্চেন তাদেরকে করো যে আচ্ছা তোমরা আজকে বৃষ্টিতে ভিজে এসছো, কে কে ছাতা নিয়ে এসছো, আর কে কে রেনকোট নিয়ে এসছো, বা কে কার কাছ ছাতাই ছিল না, এরকম কোয়েশ্চেন করো। এক। দুই হচ্ছে আচ্ছা বলো তো বর্ষাকালে আমরা কি কি ফুল দেখতে পাই, কি কি ফল খেতে পাই, খাবার আমাদের কি কি ভালো লাগে, এই সময় বাড়িতে কি কি রান্না হয়, এই ধরনের কোয়েশ্চেন করো যাতে তারা এগুলো তাদের বাড়িতে ঘুরতে দেখেছে, তাদের পরিবেশে দেখতে মানে দেখেছে, সেটার সাথে রিলেট করে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে এক্সপ্লোর করা। কাদেরকে এক্সপ্লোর করছো, কাদেরকে প্রকাশ করার চেষ্টা করছো? শিক্ষার্থীদের চিন্তা ভাবনা, শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞানকে, শিক্ষার্থীদের পূর্বার্জিত অভিজ্ঞতা। হলো থার্ড ফেজ কি? এক্সপ্ল্যানেশন ফেজ। এই যে এক্সপ্লোরেশন ফেজে তুমি এমন কিছু কোয়েশ্চেন করলে যাতে তারা তাদের পূর্বার্জিত জ্ঞান বা অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে উত্তর দিচ্ছে, তখন এবার তুমি কি করো? তুমি তোমার যেটা হয়তো বর্ষাকাল আজকে তোমার পড়ানোর টপিক, সেটা সম্পর্কে আরো কিছু বিষয় তুমি এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আবার তোমাকে চার্ট, ছবি, গল্প এই সমস্ত কিছুর উপস্থাপন করতে হবে। অর্থাৎ সেখানে লার্নিং টিচিং মেটেরিয়াল এইগুলোকে ব্যবহার করতে জানতে হবে। ঠিক আছে? তাহলে এক্সপ্লেন করো। এবার এক্সপ্লেন করার সাথে সাথেই তুমি কি করো? এলাবোরেট করো বা বিস্তৃত বিবরণ যোগ করো। অর্থাৎ আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করো যা তারা সেই সময়ে তাদের বয়সের উপযোগী জানে না, তোমার কাছ থেকে জানবে। বোঝা গেল? হয়তো তুমি কোয়েশ্চেন করলে আচ্ছা বলো তো কটা ঋতু, বললো। তুমি এবার ক্লাস 1 কে কটা ঋতু বললে নাও বলতে পারে, তুমি ক্লাস 3 কে পড়াচ্ছ যখন তখন জিজ্ঞেস করলে কটা ঋতু আছে, বললো। আচ্ছা কোন কোন মাস নিয়ে বর্ষাকাল হয়, সেটা বাংলা ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারো, ইংরেজি ক্ষেত্রেও জিজ্ঞেস করতে। আচ্ছা বর্ষা নিয়ে কেউ কোনো ছড়া জানো কিনা বলো। এই ধরনের বলতে বলতে তারপর বর্ষাকাল রিলেটেড তুমি এমন কিছু ইনফরমেশন অ্যাড করো উইথ এলটিএন, যা তারা আগে জানতো না, বর্তমানে অর্থাৎ পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে সঙ্গে নতুন ধারণা, নতুন জ্ঞান তারা নির্মাণ করতে পারছে। সেটা কিসের মাধ্যমে পারবে? ওই নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ঠিক আছে? নেক্সট কি? তোমার তরফ থেকে সমস্ত কিছু তাদেরকে বলা হয়ে গেল, আজকের টপিক শেষ। এবার তারা কতটা জানতে পেরেছে, কতটা বুঝতে পেরেছে, কতটা শিখতে পেরেছে সেটাকে মূল্যায়ন করা প্রয়োজন। অবশ্যই আমরাও যেমন প্রত্যেকটা ক্লাসে মূল্যায়ন করে থাকি, সেইভাবে তোমারও কি হবে? লাস্ট ফেজ হবে ইভালুয়েশন ফেজ বা মূল্যায়ন স্তর। সেখানে তুমি কি করবে? সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে, ক্রস চেক করে, কর্মপত্র দিয়ে তুমি তাদেরকে মূল্যায়ন করো। এবার এক্ষেত্রে 5E মডেলের সব থেকে গ্রহণযোগ্য মূল্যায়ন ব্যবস্থা হচ্ছে সার্বিক মূল্যায়ন, অর্থাৎ CCE, যার ফুল ফর্ম কন্টিনিউয়াস অ্যান্ড comprehensive evaluation. কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। ঠিক আছে? ইভালুয়েশন অর্থাৎ সেখানে সার্বিক এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন নীতি গ্রহণ করতে হবে।
সার্বিক মানে কি, সর্বস্তরে তার মূল্যায়ন হবে। আর নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস প্রসেসে তার মূল্যায়ন হবে। এই ধরনের ইভালুয়েশন প্রসেস তুমি গ্রহণ করছো। তাহলে দেখো 5E কি কি? ই ফর ফার্স্ট এঙ্গেজমেন্ট, সেকেন্ড এই যে প্রত্যেকটা বলছি এই সিনক্রোনাইজ বা প্রত্যেকটা তার ক্রম অনুসারেই মনে রাখতে হবে। এখানে একটার পর অন্যটা দিয়ে দিলে চলবে না। একে ফার্স্ট ফেজ তো এঙ্গেজমেন্ট, সেখানে এক্সপ্লোরেশন এক্সপ্লেনেশন এগুলো হবে না। তাহলে ফার্স্ট হচ্ছে কি এঙ্গেজমেন্ট ফেজ, নেক্সট সেকেন্ড হচ্ছে কি এক্সপ্লোরেশন ফেজ, থার্ড কি এক্সপ্লেনেশন ফেজ, ফোর্থ কি ইলাবোরেশন ফেজ, ইলাবোরেট করছো মানে আরো বিস্তৃতভাবে বিবরণ দিচ্ছ, লাস্ট ফেজ হচ্ছে ইভালুয়েশন ফেজ। এবার আমরা অলরেডি টিচিং ফেজ পড়েছি, তাই তো? টিচিং ফেজ কটা ঝটপট বলো। বলো টিচিং ফেজ কটা? এবার মার লাগাতে হবে মনে হচ্ছে, এই অনলাইন ক্লাস বলে ফাঁকিবাজি। হ্যাঁ ম্যাম 4টে 3টে ম্যাম। আচ্ছা কি কি ম্যাম 4টে। বলো। ফার্স্ট প্রাক কার্যকরী স্তর আর প্রাক কার্যকর স্তর, কার্যকর সক্রিয় স্তর বা রিঅ্যাক্টিভ ফেজ, তাই তো? ইন্টারঅ্যাক্টিভ। নেক্সট অ্যাক্টিভ ফেজ বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা সক্রিয় স্তর বলতে পারো। লাস্ট কি? লাস্ট হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ বা উত্তর সক্রিয় স্তর। মনে পড়ছে? কি মনে পড়ছে? হ্যাঁ ম্যাম। বাহ, সবাই ভুলে বসে আছো মনে হচ্ছে, কেউ রেসপন্স করছো না। টিচিং ফেজ কি প্রত্যেকের মনে পড়েছে নাকি পড়েনি? বলো, তবে তো আমি পরের বক্তব্যে যাব। কেউ রেসপন্ড করো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বেশ, এবার জেনে রাখো এই প্রি অ্যাক্টিভ ফেজে এখানে কোন যাচ্ছে? এঙ্গেজমেন্ট ফেজ। ঠিক আছে, প্রিপারেশন ফেজ বা প্রি অ্যাক্টিভ ফেজে যাচ্ছে কি? এঙ্গেজমেন্ট ফেজ। এটা মনে রাখতে হবে। তাহলে যদি বলা হয় যে 5E মডেলের মধ্যে কোন ফেজটি টিচিং ফেজের ফার্স্ট ফেজে যাচ্ছে, অবশ্যই মনে রাখতে হবে এঙ্গেজমেন্ট ফেজ। হলো। নেক্সট আসছি অ্যাক্টিভ ফেজ বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ, যেখানে আমরা কি কি পাবো? এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন এবং এলাবোরেশন, এই তিনটে ফেজ পাবো। আর থার্ড ফেজ পোস্ট অ্যাক্টিভ ফেজে আমরা ইভালুয়েশন পাবো। একই রকম ভাবে লেসন প্ল্যানও যখন তোমরা করেছো তখনও তোমরা তিনটে বিষয় পেয়েছো, একটা প্রস্তুতি স্তর, একটা উপস্থাপন স্তর আর একটি মূল্যায়ন স্তর। এই তিনটে ফেজে তোমাদের লেসন প্ল্যান করতে হয়েছে। প্রস্তুতির স্তর যদি বলা হয় তাহলে সেখানেও হবে এঙ্গেজমেন্ট ফেজ, উপস্থাপন স্তরেও হবে কি? এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন এবং এলাবোরেশন ফেজ, আর মূল্যায়ন স্তরে তো দেখতেই পাচ্ছ মূল্যায়ন বা ইভালুয়েশন ফেজ অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলে? আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। আজকে ভালোভাবে শুনতে পাচ্ছ না? প্রত্যেকের কি সমস্যা হচ্ছে সেটা, নাকি না ম্যাডাম, শুরুদেরই শুনতে একমাত্র পাচ্ছি। সমস্যা হচ্ছে? না ম্যাডাম, না শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ম্যাম। না আমাদের ঠিক আছে। বেশ, এইভাবে চার্টটা করে নেবে। ঠিক আছে, কি বললাম? 5E ফার্স্ট কি ফেজ দেখতে পেলাম আমরা? এঙ্গেজমেন্ট। আমরা বাংলাটাও লিখে নেবে এর সঙ্গে। লেসন প্ল্যানের কোন স্তরে দেখতে পাচ্ছি আমরা? প্রস্তুতির স্তর।
টিচিং ফেজের কোন ফেজ দেখতে পাবো আমরা? প্রি অ্যাক্টিভ ফেজ বা প্রাক সক্রিয় স্তর। একই রকম ভাবে প্রাক সক্রিয় স্তর হলো। 2 নম্বর কি দেখতে পাবো আমরা? 2 নম্বর হচ্ছে এক্সপ্লোরেশন। 3 নম্বর কি? এক্সপ্লেনেশন। 4 নম্বর ইলাবোরেশন। এই তিনটেকেই সেকেন্ড বন্ধনী দাও, দিয়ে লেসন প্ল্যানেও লেখো কি? উপস্থাপন স্তর। টিচিং ফেজে কি লিখবে? ইন্টারঅ্যাক্টিভ ফেজ। ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা সক্রিয় স্তর। ফিফথ লেখো ইভালুয়েশন। বাংলাগুলো প্রত্যেকে লিখে নেবে যে এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, ইলাবোরেশন এবং ইভালুয়েশন। এখানে লেসন প্ল্যানের কি হবে? মূল্যায়ন স্তর। ঠিক আছে, আর টিচিং ফেজের মধ্যে হবে কি? পোস্ট অ্যাক্টিভ ফেজ বা উত্তর সক্রিয় স্তর। এইভাবে চারটা করে নিলে কখনো কখনো এইভাবে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তোমাকে হয়তো ডিরেক্টলি 5E, তোমরা 2023 সালেরই যদি কোয়েশ্চেন দেখো, পুরো টোটালি এই 5E মডেলকে নিয়েই কিন্তু তোমাদের কি এসেছিল? ম্যাচিং এসেছিল, তাই তো? এ কলামের সঙ্গে বি কলামের ম্যাচিং এসেছিল। তো সেটা আসতে পারে। তাছাড়াও লেসন প্ল্যান নিয়েও কোশ্চেন আসতে পারে, তাছাড়াও টিচিং ফেজ নিয়েও কোশ্চেন আসতে পারে। ম্যাচিং এর মধ্যে হয়তো কখনো কখনো এটা দিয়ে তার সঙ্গে টিচিং ফেজের ম্যাচ দিয়ে দিল, কখনো কখনো এটার সাথে লেসন প্ল্যানের ম্যাচ দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে তোমাদের চারটা যদি মনে রাখে তাহলে পড়তে সুবিধা হবে। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। দাঁড়ান ম্যাম, একটু এই স্ক্রিনশট নিচ্ছি, লেখা কমপ্লিট হয়নি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে নাও। বাবা, কোন কোন ফেজে শিশুরা সক্রিয় থাকবে? সব ফেজেই শিশুরা সক্রিয় থাকবে। ঠিক আছে, সব ফেজেই শিশুরা সক্রিয় থাকতে হবে। এঙ্গেজমেন্ট ফেজেও শিশুদেরকে তুমি মেন্টালি ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে হবে। এক্সপ্লোরেশনও তুমি যখন কোয়েশ্চেন করছো, তারা সেই কোয়েশ্চেনের উত্তর খোঁজার চেষ্টা করছে, তাহলে সেখানেও শিশুদের সক্রিয় থাকতে হচ্ছে। এক্সপ্লেনেশন ফেজেও তারা তাদের মতো করে উত্তর দেওয়ার পর, হ্যাঁ, টিচার হেল্প করতে অবশ্যই পারে। টিচার হেল্প করতে পারবে একমাত্র এক্সপ্লেনেশন এবং ইলাবোরেশন ফেজে। এই দুটো ফেজে টিচার হেল্প করতে পারবে। এক্সপ্লেনেশনে কি করবে? তারা যে প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা কতটা সঠিক বা বেঠিক উত্তর দিচ্ছে সেটা এক্সপ্লেন করে দিল। এলাবোরেট করলো কি? তার যে পাঠ্য বিষয়বস্তু ছিল তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলো। হ্যাঁ, শুধু সক্রিয় স্তর বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ বলা হয়। ফেজের কোনো টাইম থাকে না, ঠিক আছে? এখানে ফেজের কোনো টাইম লিমিট নেই। তুমি ক্লাস 9-এ পড়তে গিয়েও তোমাকে 5E মডেল শিখতে হতে পারে, ঠিক আছে? ক্লাস 4-এ পড়তে গিয়েও তোমাকে 5E মডেল শিখতে হতে পারে। আর ফেজের কোনো রকম টাইম লিমিট থাকে না। তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ যখন লেসন প্ল্যান করছো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজই তো লেসন প্ল্যান করা হয়। তো একটা টপিক যখন তুমি শুরু করছো, সেই টপিকের উপর নির্ভর করে তোমাকে 5টা মেনটেন করতে হচ্ছে, অথবা লেসন প্ল্যান মেনটেন করতে হচ্ছে, অথবা টিচিং ফেজকে মেনটেন করতে হচ্ছে। আচ্ছা, সম্ভবত দাঁড়াও আমি
দেখি কোয়েশ্চেনটা তোমাদের কাছে। এটা মনে রাখার মতো কোনো সহজ tips নেই? ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম বলছি ডেভেলপমেন্টের ওটা একবার বলবেন? ম্যাম স্ক্রিন অফ করেছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। না, স্ক্রিন অফ করিনি, আমি ওই Madam. কোয়েশ্চেন পেপারটা আপলোড করার চেষ্টা করছি। দেখি তাহলে তোমাদের কোয়েশ্চেনটা একদমই ঠিক ঠিক। অফ হয়ে গেছে। তোমরা দেখতে পাবে আশা করি। আচ্ছা, 5E মডেল থেকে এই যে দেখো গত বছরই কোয়েশ্চেন এসেছিল, ম্যাচিং তোমাদের এসেছিল, কোয়েশ্চেনটা দেখে নাও, এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত সেরকম অর্থে কোয়েশ্চেন আসেনি, দেখে নাও। দেখতে পাচ্ছ উপর থেকে 13 নম্বর কোয়েশ্চেন হ্যাঁ ম্যাম। পাচ্ছ? কালারটা চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে পারবে। 13 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এখানে দেখো তালিকা 1 আর তালিকা 2 5E মডেল অনুযায়ী শিখনের পর্যায় সমূহ দেওয়া আছে এবং তার বৈশিষ্ট্য সমূহ দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ Yes, ম্যাম, ma'am. ক্লিয়ার আছে। বেশ, এখানে দেখো ফার্স্ট হচ্ছে কি নিযুক্তি। নিযুক্তিও যা, সংযুক্তিকরণও তাই। তাহলে এখানে ইংরেজিটা কি, সঙ্গে সঙ্গে কি করে না, দেখো এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে অন্বেষণ, এক্সপ্লোরেশন। নেক্সট কি ব্যাখ্যাকরণ, এক্সপ্লেনেশন। আর সম্প্রসারণ, ইলাবোরেশন। এবার দেখো আমি বারবারই বলেছি যে বাংলার সঙ্গে সঙ্গে বাঁ দিকেই তোমাদের ইংরেজি থাকছে, পাতা উল্টাতেও হচ্ছে না, তাই ইংরেজিটাও দেখে নেবে। ফার্স্ট ইংরেজিটাই আমরা আগে দেখি।
প্রথমেটায় কি রয়েছে, লার্নার্স delve deeper into the topic, make connections and apply concepts to real world scenario। প্রথম বৈশিষ্ট্যটা পড়লে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি পড়ছো, hands on activities and participation in inquiry to strengthen learners understanding। 3 নম্বর কি পড়ছো, attention grabbing activities to encourage learners interest। ঠিক আছে। 4 নম্বর কি পড়ছো, judging learning outcomes। 5 নম্বর কি পড়ছো, in-depth discussion and concepts and theories to provide learners with fundamental knowledge। এবার দেখো বাংলায় চলে যায়। ফার্স্ট আমরা কি জানি, এঙ্গেজমেন্ট করতে গেলে কি করতে হবে, তাদেরকে কোনো কিছুর সঙ্গে মনোযোগী করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে অ্যাটেনশন গ্র্যাবলিং অ্যাক্টিভিটিস টু এনকারেজ লার্নার্স ইন্টারেস্ট। তাহলে শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রমের অবতারণা। আমি কি বলেছিলাম, গল্প শোনাতে হবে, নাহলে সাময়িক ঘটনা শোনাতে হবে, না হলে ছবি চার্ট এগুলো দেখাতে হবে। তাহলে কি থাকছে, নিযুক্তি এর সঙ্গে 3 থাকছে, ম্যাচ করা। ঠিক আছে। নেক্সট দেখো অন্বেষণ। বেশ, অন্বেষণে বাদ দিয়ে আমরা এবার পরপর বাকি পয়েন্ট গুলো পড়ি। একটা কি থাকছে দেখো, শিক্ষার্থীরা বিষয় অনুসন্ধান করে সংযোগ স্থাপন করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে। হলো। আর কি, শিক্ষার্থীদের বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কার্য সম্পাদন এবং অন্বেষণে অংশগ্রহণ। তাহলে এখানে কি থাকছে দেখো, অন্বেষণ বা এক্সপ্লোরেশনই থাকছে যে বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে, ওই যে বললাম কিছু কোয়েশ্চেন দেবে বা ওয়ার্কশিট দেবে, কিছু করতে বলবে এবং কোয়েশ্চেনের আনসার খুঁজতে অংশগ্রহণ করাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অংশগ্রহণ বা এক্সপ্লোরেশন। নেক্সট কি, নেক্সট হচ্ছে এলাবোরেশন। এলাবোরেশন কি দেখবো, যে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তত্ত্বের গভীর আলোচনা। কি বলেছিলাম, যে এলাবোরেশন তখনই টিচার করবে যখন এক্সট্রা কিছু ইনফরমেশন দেবে, আরো বিষয়ের গভীরে যাবে। তাহলে এলাবোরেশন কি হলো, B5 এর সাথে। 4 নম্বর কি, শিক্ষার্থীদের শিখনের ফলাফল বিচার করো। বলো তো এটা কোন ফেজের সঙ্গে যুক্ত, ব্যাখ্যাকরণের সঙ্গে যুক্ত করা যায় কি, ইভালুয়েশন। এটা ইভালুয়েশনের সঙ্গে যুক্ত, ভেরি গুড। কিন্তু ইভালুয়েশন এখানে কোথাও দেওয়া নেই। তাহলে বাকি রইলো কোনটা, তাহলে এটা অটোমেটিক্যালি আমরা অমিট করে দিচ্ছি। ঠিক আছে। তাহলে 4 অপশন দেখো, যেখানে যেখানে রয়েছে সেই অপশন বাদ দিয়ে দাও। 4 এখানে রয়েছে, এটা হবে না। হলো। আর কোথাও এখানে রয়েছে, এই অপশনটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে প্রথমটা দেখো, এ কোথায় রয়েছে, 3 অপশন। তাহলে এ দেখো 3 অপশনে, বি কোথায় যুক্ত করলাম, 2 অপশন। তাহলে বি দেখো 2 অপশনে রয়েছে। ঠিক আছে। ডি কোনটা দেখলাম, 5 এর সাথে, D5। তাহলে বাকি পড়ে থাকলো কোনটা, C1 এর সাথে। সি থেকে গেল 1 এর সাথে। এবার আরেকবার পড়ে দেখে নি সি এর সঙ্গে 1 যাচ্ছে কিনা, যে হ্যাঁ, শিক্ষার্থীরা বিষয় অনুসন্ধান করে সংযোগ স্থাপন করে, সরি এখানে হ্যাঁ, সংযোগ স্থাপন করে বাস্তব ক্ষেত্রে ধারণা প্রয়োগ করে। তাহলে সি হচ্ছে 1 এর সাথে, হ্যাঁ 1 এর সাথে। আমি একবার এলাবোরেটের সাথে ঘুরিয়ে ফেলছিলাম। তাহলে দেখো আমরা আনসার খুঁজে পেয়ে যাচ্ছি। তাহলে যে অপশনটা হবে না, তুমি নিশ্চিত জানো যেটা অন্য ফেজের সঙ্গে হচ্ছে, সেটাকে খুঁজে নিয়ে উত্তরের মধ্যে সেই অপশনটা যেখানে যেখানে আছে সেই অপশন গুলোকে পুরো বাদ দিয়ে দাও। তাহলে তোমার উত্তর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কটা, 2টো অপশন। 2টো অপশনের মধ্যে যেগুলো তুমি শিওর জানো সেগুলোকে মার্কিং করো। তাহলে বাকি যেটা জানো না বা যেটা নিয়ে তোমার সমস্যা থেকে যাবে, ডাউট থেকে যাবে, সেটা দেখবে অটোমেটিক্যালি সেই অপশন গুলো পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে কোয়েশ্চেন কিভাবে আসে? ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন? বলো, প্রত্যেকের কাছে বুঝতে পেরেছো? প্রত্যেকের কাছে কোয়েশ্চেনটা ক্লিয়ার? ম্যাম শোনা যাচ্ছে? ঠিক আছে তো? কোনো ভয়েস শুনতে Yes, পাচ্ছ ma'am. আমার, নাকি কথা দেরিতে যাচ্ছে বলো? না না শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি।
তাহলে প্রত্যেকে বুঝতে পারলে কোশ্চেনটা। তাহলে এই ছিল আমাদের শিক্ষার্থীদের এই শিক্ষার ক্ষেত্রে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি এবং 5E মডেল। এখনো পর্যন্ত সেই রকম লেভেলের কোশ্চেন এখানে থাকেনি। যেটুকু কোশ্চেন এখানে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা পেলাম, যেটা গত বছর এসেছিল, সেটা হচ্ছে এটা 5E মডেল। কারো ম্যাম কোনো আমার প্রশ্ন ওই থাকলে বলো। ম্যাম সিডিপির বলো। বেঙ্গলির থেকে ইংলিশটা অনেক সহজ লাগে ম্যাম, আমাকে বেঙ্গলিটা পুরো বুঝতে পারিনি। মানে সিডিবির ক্ষেত্রে বাংলা ভাষাটা বেশি সহজ লাগে না ইংলিশ টার্মটা বেশি সহজ লাগে? ইংলিশ টার্মটা ম্যাম, ওটাই হ্যাঁ, করিয়ে। অবশ্যই। বারবারই বলেছি তোমাদেরকে যে কোয়েশ্চেন ম্যাম যখন শোনা করবে যাচ্ছে? তখন বাঁদিকে লেফট সাইডে ইংলিশ রয়েছে, ইংলিশ টার্মটাকে প্রথমে আগে দেখবে, সেই অনুযায়ী বাংলা করার চেষ্টা করো, তাহলে দেখবে ভুলের সংখ্যা অনেক কম থাকবে। কিন্তু প্রথমে বাংলাটা করতে গিয়ে অনেক সময় কি হয়, বাংলা এমন কিছু টার্ম দেয় যেগুলো আমাদের দ্বন্দ্ব তৈরি করে, কনফিউজ করে দেয়। তার থেকে তুমি ইংলিশ টার্মটাকে দেখে আনসার করো, কোনো সমস্যা কিছু নেই। এবার কোশ্চেনটা বোঝার জন্য, মানে কোশ্চেনের বাংলা প্রতিশব্দ যে কি জানতে চাইছে সেটার জন্য তুমি বাংলা ভার্সনটাকে পড়ো, বাট অপশন গুলোকে দেখার জন্য তখন তুমি ইংলিশ ভার্সনটাকে বেছে নাও। বুঝতে পারলে কি বললাম? কোশ্চেনের অর্থ বোঝার জন্য বাংলা ভার্সনকে ব্যবহার করো, কিন্তু অপশন গুলোকে দেখার জন্য কোশ্চেনের ইংলিশ ভার্সনকে বেছে নাও। উপরের এবিসিডি নাকি বাম পাশের এবিসিডি বুঝতে পারলাম না। আচ্ছা, এইটা এটা বলছো যে এবিসিডি নাকি এটা এবিসিডি, এটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে উপরে এবিসিডি ওটা শোনো, তালিকার সাথে ওটা ওরা এই যে এর 1 সঙ্গে 2 3 দেখো, হবে। এই অপশনের সঙ্গে কোনটা যাচ্ছে? এই অপশনের সঙ্গে 3 অপশন যাচ্ছে, তাহলে এ এর সাথে 3, এটাই বলেছে। বি অপশনের সঙ্গে, অর্থাৎ বি এর সাথে কোনটা যাচ্ছে? বি এর সাথে যাচ্ছে 2। এইভাবে দেখো, সি সঙ্গে সি এর অপশনের সঙ্গে কোনটা যাচ্ছে? সি এর অপশনের সঙ্গে যাচ্ছে 1, তাহলে এটা দেখো, ঠিক আছে। ডি এর সঙ্গে কোনটা যাচ্ছে? ডি এর সঙ্গে যাচ্ছে 5। এভাবে দেখো, অর্থাৎ এইটা উপরের দিকে হবে যেখানে তোমার বাম পাশে যে কোয়েশ্চেনটা দিয়েছে তার অনুযায়ী উত্তরগুলো কি হবে, সেইভাবে উত্তরগুলোকে নির্বাচন করো। এবার উত্তরের তো তোমার 4টে অপশন দেবে, তার মধ্যে তাহলে কোন অপশনটা পেলে? ডি। এবার উত্তরপত্রে যখন মার্কিং করবে তোমার এ বি সি ডি, এ 4টে গোল থাকবে, ডিটাকে তখন তুমি সার্কেল করো। বুঝতে পারলে এবার? হ্যাঁ ম্যাম। ম্যাম ক্লাস করার পর বোঝা যাচ্ছে যে কোশ্চেন গুলো কত ইজি ছিল, কিন্তু সেই মুহূর্তে কোশ্চেন গুলো দেখে মানে তখন মনে হচ্ছিল যে একটাও অ্যান্সার করা সম্ভব না। ঠিক আছে, বলো আর কারো কোনো প্রশ্ন? ম্যাডাম বলছি ডেভেলপমেন্টের সেটা একবার বলুন না। বলো ডেভেলপমেন্ট। মানে যে মানে ভাগ করতে বলেছিলেন ওটা তো আমার করতেই পারছি না, আচ্ছা, বলেছিলেন আমি যেগুলো। বলে দিচ্ছি। চার্টে হেডিংটা করবে, ফার্স্ট হচ্ছে থিওরি নেম। থিওরি নেম, ঠিক আছে। ইয়েস উদ্যোক্তা ম্যাম। বা প্রোপাউন্ডার বলতে পারো। কোয়েশ্চেন পড়তে পড়তে 1.5 ঘন্টা আবার শেষ হয়ে গেছে, বোঝো। এরকম করলে হবে না তো, বারবার ওই জন্য রিভিশন এবং কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। উদ্যোক্তা প্রোপাউন্ডার হলো, তারপরে লেখো ফেজ। ফেজ উইথ এজ লিমিট। এবার ফেজ লিখছো কি? তুমি ধরো সেন্সারি মোটর স্টেজ লিখছো, তার এজ লিমিট কত থেকে কত বছর। তারপরে তুমি প্রি অপারেশনাল স্টেজ লিখছো, কত থেকে কত বছর। তারপরে তুমি অপারেশনাল কংক্রিট অপারেশনাল স্টেজ লিখছো, সেটা কত থেকে কত বছর। এভাবে ফেজ বা স্টেজ উইথ এজ লিমিট হলো। এবার হচ্ছে সাব স্টেজ, তার আন্ডারে যদি সাব স্টেজ থাকে, যেমন সেন্সারি আন্ডারে কি বলেছিলাম, অবজেক্ট পার্মানেন্স থাকবে, রিফ্লেক্স অ্যাকশন থাকবে, সার্কুলার অ্যাকশন থাকবে, সেইগুলো তুমি এ বি সি ডি বা 1 2 3 4 করে লেখো। বুঝতে পারলে দেবরূপা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাডাম হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছেন তো? শুনতে ঠিক পাচ্ছি। আছে, হ্যাঁ না না, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে আর কারো পারছি। কোনো প্রশ্ন? আজকে আমরা আর এতদূর পর্যন্তই আর পড়বো, ঠিক আছে। লার্নিংটা আমার একটু বলার সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো বলো। আর লার্নিংটা একটু বলুন। আচ্ছা, লার্নিং বলে দিচ্ছি। বেশ, পূজা কি কোশ্চেন করছে? সিডিপি রুমে, দাঁড়াও
ক্লিয়ার কোশ্চেনটা দেখে নিই, তুই বলে দিচ্ছি। একদমই তাই, ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। মোটিভেশনের পিডিএফ তো দেওয়া হয়ে গেছে, আগের দিনই দিয়ে দিয়েছি, ক্লাসের শুরুর আগেই দিয়ে দেওয়া হয়েছে। বাকিরা কেউ পাওনি? না ম্যাম, আমাদের গ্রুপে তো দেওয়া হয়নি মোটিভেশনের পিডিএফটা। মোটিভেশনের আগের দিন যে ক্লাসটা হয়েছিল তার পিডিএফ কেউ কি পাওনি? ম্যাডাম দেওয়া আছে, দেওয়া আছে। দেওয়া আছে আচ্ছা, দেওয়া আছে, অঙ্কিতা একবার চেক করে নিন। আচ্ছা, লার্নিং এর ক্ষেত্রে কি বলেছিলাম, একই রকম ভাবে থিওরি নেম, ঠিক আছে, একই রকম ভাবে প্রোপাউন্ডার কে দিয়েছেন, হলো। এবার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট না সরি সাবজেক্ট লেখো। সাবজেক্ট মানে যে যার উপর এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, সেখানে ক্ষুধার্ত বেড়াল, ক্ষুধার্ত ইঁদুর, কুকুর, এই ব্যাপারটা লিখবে, হলো। সব জায়গায় ক্ষুধার্ত 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 ব্যাপারটা মেনশন করবে, ঠিক আছে। তার নাম থাকলে, ধরো সিম্পাঞ্জির নাম ছিল, সেখানে সুলতান ব্র্যাকেটে লিখে রাখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে থিওরি নেম, থিওরি নেম নয়, মানে হচ্ছে থিওরি তোমার টপিক, ধরো সেখানে সূত্র বলতে পারো বা ফর্মুলা বলতে পারো। ফর্মুলা তোমার থর্নডাইকের ক্ষেত্রে কি কি ফর্মুলা দিয়েছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট, সেগুলো দিয়ে রাখো। তাহলে 3টে প্রাইমারি ল, কি কি নাম, 5টা সেকেন্ডারি ল, কি কি নাম, লিখে রাখলে, হলো। নেক্সট হচ্ছে এক্সট্রা পয়েন্টস। এক্সট্রা পয়েন্টস হিসাবে কি লিখবে, যার যেটা যন্ত্রের নাম, হয়তো কেউ স্কিনার বক্স দিয়েছে, কেউ মেট্রোনাম যন্ত্র দিয়েছে, কেউ হয়তো সেখান থেকে তোমার টিচিং মেশিন করেছে, ঠিক আছে। এই বিষয়গুলো এক্সট্রা লিখে রাখো, বুঝতে পারলে এবার দেবরূপা? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। বেশ, আর কারো কোনো প্রশ্ন? আজকে আমরা এই থিওরিটার উপরই রাখবো, নেক্সট আমরা অন্য একটি ক্লাসে মেমোরি করবো, ঠিক আছে। আমার বলার অবস্থা ঠিক আছে ম্যাম। ঠিক নেই। ম্যাম বাকি কারো কোনো কোশ্চেন থাকলে বল। আমি ওটা খুলে নিয়ে বসছি। ম্যাম আমাদের রবিবার তো শরীফ ক্লাস হবে এইবারে? সকলে বুঝতে পেরেছো আজকে ক্লাস? কারো কোনো সমস্যা নেই তো? ম্যাম না ঠিক আছে। ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনটা লিখে দিলে ভালো? লার্নিং একটা থিওরি? এক্সাম্পল ম্যাম। আচ্ছা, কোনটার এক্সাম্পল চাও বলো? কগনিটিভ ডেভেলপমেন্ট নাকি লার্নিং, কোনটার এক্সাম্পল চাও? কোনটার করে দিতে হবে? লার্নিং এর। Learning. লার্নিং প্রথমে হচ্ছে, আচ্ছা লার্নিং থিওরি তোমাদের হেডিং থাকবে। এবার হচ্ছে থিওরি নেম। ফার্স্ট থাকছে নেম। নেম হচ্ছে ধরো ফার্স্ট থিওরি আমরা কি পড়েছিলাম, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। থাকলো। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। গিভেন বাই করতে পারো, আমার এক এক সময় এক এক রকম নাম মনে পড়বে, ঠিক আছে। গিভেন বাই করতে পারো, প্রোপাউন্ডার করতে পারো, উদ্যোক্তা করতে পারো, যা করতে পারো, হ্যাজ ডিপি ক্লাস হবে। আচ্ছা, গিভেন বাই থর্নডাইক, সেখানে ইএল থর্নডাইকও লিখে রাখতে পারো, ইএল বা এডওয়ার্ড লি থর্নডাইক, যেটা তোমাদের মানে খুশি মতো, সেটা যত বেশি নিখুঁত করবে তত বেশি ভালো হবে। ইএল থর্নডাইক হলো। নেক্সট হচ্ছে সাবজেক্ট, মানে যার ওপর এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, যাকে বলা হয় সাবজেক্ট, ঠিক আছে। সেখানে লিখে রাখলে ক্ষুধার্ত বিড়াল, হলো। এবার হচ্ছে ল, 3 প্রাইমারি ল,
তার মধ্যে ওয়ান হচ্ছে ল অফ রেডিনেস, তোমরা বাংলাতেও লিখে রাখবে, আমি এখানে ইংলিশটা লিখে দিচ্ছি শুধু। ল অফ এক্সারসাইজ আর ল অফ এফেক্ট। ঠিক আছে, 5 সেকেন্ডারি ল, সেখানে মেন্টাল সেট বা অ্যাটিটিউড, পরপর 5টা লয়ের নাম লিখে রাখবে। হলো, নেক্সট ম্যাডাম এটা বুঝতে পারলাম না তো। রেজাল্ট করতে পারো, ফলাফল করতে পারো, বা এক্সট্রা পয়েন্ট করতে পারো। ঠিক আছে, সেখানে হচ্ছে প্রথমে লিখে রাখতে পারো থিওরি অফ কানেকশনিজম, মানে একে আমরা থিওরি অফ কানেকশনিজমও বলতে পারি, এটা করতে পারো। 2 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল লার্নিং, ঠিক আছে। 3 নম্বর, এর তো কোনো বক্স ছিল না, ব্যাস এই দুটোই, ইনস্ট্রুমেন্টাল ম্যাম ছিল লার্নিং। তো পাজেল বক্স? না, এখানে আমরা উল্লেখ করিনি, ঠিক আছে, এখানে ছিল না। লিখে রাখতে পারো, পাজল বক্স লিখে রাখতে পারো, বাট ইনস্ট্রুমেন্টাল লার্নিং বা থিওরি অফ কানেকশনিজম বা অ্যাসোসিয়ানিজম, যা যা কিছু নাম আছে সেই এক্সট্রা পয়েন্টটা লিখে রাখবে। বুঝতে পারলে এবার কি বললাম? ইয়েস ম্যাম। একই রকম ভাবে প্যাভলভের ক্ষেত্রেও করলে কি, প্যাভলভের নাম লিখলে যে থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং কে দিয়েছেন, আইভান প্যাভলভ দিয়েছেন। সাবজেক্ট কে, সেখানে হচ্ছে কুকুর, ক্ষুধার্ত কুকুর, বেশ। উনি কি কি টার্ম দিয়েছেন, টার্ম গুলো লিখে রাখবে। কি কি, একটা হচ্ছে তোমার কন্ডিশনিং হলো, তারপরে হচ্ছে তোমার কি কি ছিল ভুলে গেছি আমি, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত হ্যাঁ প্রত্যাবর্তন। হ্যাঁ স্পন্টেনিয়াস রিকভারি অফ কন্ডিশনিং, ঠিক আছে। তারপরে অনুবর্তনের বিলোপ ছিল, সেটাও লিখে রাখবে। ওই টার্ম গুলো লিখে রাখার পর এক্সট্রা পয়েন্ট হিসেবে এবার কি লাগবে, সেখানে তুমি এবার লিখে রাখলে যে যে ঘন্টাটির নাম সেটা হচ্ছে মেট্রোনাম। এস টাইপ, এক, এস টাইপ 2 হচ্ছে অনুবর্তী, এস টাইপ, এস টাইপ প্যাভলভের আর কি ছিল, এস টাইপ, এস টাইপ শিখুন। ব্যাস, আর কিছু না। রিকন্ডিশনিং। সেগুলো তো তোমার লয়ে লিখে রাখছো, লয়ে বা হ্যাঁ হ্যাঁ লিখে রাখছো, হ্যাঁ। ঠিক আছে। 4th নাম্বার কলামে তুমি লিখে রাখছো, তুমি মেট্রোনাম যন্ত্রণা লিখে রাখবে, ব্যাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, নেক্সট লিখে রাখবে এবার থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং, সেখানেও তুমি গিভেন বাই স্কিনার, বিএফ স্কিনার। সাবজেক্ট কে, সেখানে ক্ষুধার্ত ইঁদুর। এবারে সেখানে কি কি দিয়েছেন তিনি, সেখানে দিয়েছেন তোমার রিইনফোর্সমেন্ট দিয়েছেন, তারপরে তোমার শেপিং দিয়েছেন। এবার রিইনফোর্সমেন্ট কত রকমের হচ্ছে, 3 রকম, সব পজিটিভ, মিলিয়ে নেগেটিভ, পানিশমেন্ট। হলো, এবার রেজাল্ট হিসেবে বা এক্সট্রা পয়েন্ট হিসেবে কি কি দিয়েছেন, স্কিনার বক্স একটা, 2 হচ্ছে টিচিং মেশিন, 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কম্পিউটার লার্নিং। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখে রাখবেন। উনিও ইনস্ট্রুমেন্টাল লার্নিংই দিয়েছেন, কারণ উনিও ইনস্ট্রুমেন্টের ওপরই করেছিলেন, তাহলে উনারও ইনস্ট্রুমেন্টাল লার্নিং। বোঝা গেল? এই পয়েন্টগুলো লিখে রাখবেন, তাহলে সব দেখবে মিলিয়ে মনে রাখতে 5টা সুবিধা আছে, হবে। বুঝতে পারলে সব এবার? মিলিয়ে 5টা আছে, সব প্রিয়াঙ্কা, মিলিয়ে বুঝতে পারলে? 5টা আছে। সব মিলিয়ে 5টা আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। বংশধারাবাদী বলতে গেলে সেখানে বায়োলজির নাম চলে আসে, সেখানে অটোমেটিক্যালি তুমি সব থেকে বেশি যার নাম গ্রহণযোগ্য, মানে বায়োলজি বলো তোমার সাইকোলজির ক্ষেত্রে বলো, সেটা হচ্ছে ডারউইন। ডারউইনের নাম তুমি মনে রাখতে পারো, তাছাড়া সেখানে খুব একটা নাম মনে রাখার দরকার নেই। ডারউইনের নাম মনে রাখতে পারো। ম্যাম ব্লুম ট্যাক্সোনমি একটু করান না। আচ্ছা, হ্যাঁ, ব্লুমস ট্যাক্সোনমি। আচ্ছা, সংক্ষেপে বলে দিই শিখা, সেটা হচ্ছে যে তোমার পরীক্ষা কবে, সেন্ট্রাল টেট কবে? 7 তারিখ, 7 তারিখ, জুলাই 7 তারিখ। আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমি হচ্ছে যে ব্লুম শিক্ষণের যে উদ্দেশ্যগুলোকে কিভাবে বর্গীকরণ করা যায়, বর্গীকরণ মানে হচ্ছে একটা সিঁড়িতে ধাপে কিভাবে সাজানো যায়, সেই হিসেবে উনি একটা ট্যাক্সোনমি দিয়েছিলেন। ট্যাক্সোনমি শব্দটার মানেই হচ্ছে একটা সজ্জা রীতি। বুঝতে পেরেছো তো? সজ্জা রীতি, কিসের সজ্জা রীতি? যে আমি কোনো একটা বিষয়ে তোমাকে শেখাচ্ছি, তার উদ্দেশ্য কি?
তো উদ্দেশ্যকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি। একটা থাকবে জ্ঞানমূলক, অর্থাৎ তোমার নলেজ বাড়বে। 2 হচ্ছে বোধমূলক, মানে তোমার বোধ তৈরি হচ্ছে। 3 হচ্ছে তোমার প্রয়োগমূলক, অর্থাৎ প্রয়োগ, তুমি কিভাবে সেই নলেজটাকে অ্যাপ্লাই কোথায় করছো। 4 হচ্ছে দক্ষতামূলক, অর্থাৎ সেই নলেজকে কেন্দ্র করে তোমার কি ধরনের দক্ষতা তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্যগুলোকে ব্লুম যখন ট্যাক্সোনমি মাধ্যমে, অর্থাৎ শয্যারীতির মাধ্যমে ক্লাসিফিকেশন করেছিলেন, তখন তিনি 3 রকমের ক্লাসিফিকেশন করেছিলেন। কি 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 সেটা বলে দিই। ফার্স্ট তিনি করেছিলেন সেটা হচ্ছে কগনিটিভ ডোমেন। ডোমেন মানে তিনি এক একটা ক্ষেত্রে এই উদ্দেশ্যগুলোকে সাজিয়েছিলেন। কগনিটিভ মানে হচ্ছে সেখানে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ কিভাবে হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে কিভাবে হবে, ফার্স্ট হবে সে কোনো কিছুকে জানবে, চিনবে, তাই তো। তাহলে সেখানে ফার্স্ট হচ্ছে নলেজ। নলেজ মানে তথ্য সংগ্রহ করছে, তারপর সেটা সম্পর্কে বুঝছে, সেটা সম্পর্কে তোমার কি করবে, অ্যাপ্লিকেশন করবে, তারপর সেটাকে অ্যানালাইসিস করবে, অর্থাৎ প্রয়োগ করার পর সেটাকে নিয়ে বিশ্লেষণ করবে, তারপর কোনো নতুন জায়গা থেকে সেখান থেকে নতুন সিনথেসিস করবে, মানে সেটাকে সংযুক্তিকরণ করবে, এবং লাস্টে সেটাকে নিয়ে ইভালুয়েশন বা মূল্যায়ন করবে। এটা ছিল ব্লুমের প্রাথমিক পর্যায়ে কগনিটিভ ডোমেনের ধাপ। কিন্তু পরবর্তীকালে সেটা যখন 2001 সালে সংশোধিত হয়, তখন সেটা হয়ে যায় RUAAEC, অর্থাৎ প্রথমে বাচ্চারা মনে রাখবে কিভাবে, বা শিক্ষার্থী কোনো তথ্য মনে রাখছে কিভাবে, সেজন্য আসছে রিমেম্বারিং। তারপর আসছে আন্ডারস্ট্যান্ডিং, মানে সেটা সম্পর্কে বোধ তৈরি করবে কিভাবে, তারপরে সেটা সম্পর্কে অ্যাপ্লাই করবে কিভাবে, তারপরে সেটা সম্পর্কে বিশ্লেষণ করবে কিভাবে, এবং তারপরে সেটা সম্পর্কে তোমার ইভালুয়েশন কিভাবে করবে। অর্থাৎ সেখানে তোমার সংশ্লেষণ বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিশ্লেষণ করার পরই সেটাকে কিভাবে ইভালুয়েট করবে, আর লাস্টে সেটা নিয়ে তার যদি কোনো রকম দক্ষতা তৈরি হয়, অর্থাৎ ক্রিয়েট করবে কিভাবে বা তার সৃজনশীলতা কিভাবে যুক্ত হবে, এটা নিয়ে তার বৌদ্ধিক স্তর বা তার কোনো শিক্ষার সম্পর্কে বৌদ্ধিক উদ্দেশ্য পালিত হয়। নেক্সট আসছি, তার মানে এটা সম্পূর্ণভাবে তার মস্তিষ্ক নির্ভর। নেক্সট আসছে শিক্ষার্থী বিষয়ে জানে। হ্যাঁ বলো। মানে নলেজ মানে জ্ঞান হচ্ছে, জ্ঞান থেকে হ্যাঁ হ্যাঁ, এবার শিক্ষার্থী যে বিষয়ে জানছে সেটা শুধু জানলে হবে না, সেটাকে উপলব্ধিও করতে জানতে হবে। এই যে উপলব্ধি করছে, সেটা কিসের মাধ্যমে করছে, হৃদয় দ্বারা উপলব্ধি করছে বা অনুভব করছে, অর্থাৎ হার্ট রিলেটেড থাকছে। ঠিক আছে, যার জন্য তার পরবর্তীকালে ডোমেনের নাম হয়ে আছে কি, অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন কিভাবে, সেখানে হবে কি, সেখানে হচ্ছে যে ফার্স্ট কি করবে, সে কোনো কিছুকে রিসিভ করবে। রিসিভ করা মানে কোনো জ্ঞানকে সে গ্রহণ করলো, গ্রহণ করার পর সেটার পরিপ্রেক্ষিতে সে কোনো রকম প্রতিক্রিয়া জানালো, মানে রিসিভ করার পর সে কি করবে, রেসপন্ড করবে, প্রতিক্রিয়া জানালো। তারপর সেটার মূল্য সম্পর্কে সে বুঝবে, মানে সেটা কতটা গুরুত্বপূর্ণ, মূল্যবোধ সম্পর্কে তার জ্ঞান তৈরি হবে বা তার ধারণা তৈরি হবে, অর্থাৎ ভ্যালুইং। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেটা এবার যখন সে উপলব্ধি করতে পারলো, কোন একটা, ধরো সে যোগ শিখেছে, যোগকে প্রথমে আগে সে গ্রহণ করলো, যোগকে সে পরবর্তীকালে করতে শিখলো, মানে রেসপন্ড করলো। এবার সেটা তার গুরুত্ব সম্পর্কে বুঝলো যে যোগ কতটা গুরুত্বপূর্ণ একটা গণিত শাস্ত্রের জন্য বা একটা হিসাব শাস্ত্রের জন্য। তারপর সেটাকে নিয়ে সে অর্গানাইজ করতে পারলো, মানে নিজে নিজেই সেটাকে সে অঙ্ক করতে পারছে। লাস্ট সেটা তার চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে যোগ সম্পর্কে সে কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে সাইমালটেনিয়াসলি স্থান কাল পাত্র বিশেষে সে কিন্তু খুব সুন্দরভাবে যোগটাকে নিজের চরিত্রের সঙ্গে আত্মস্থ করে ফেলেছে। ঠিক আছে, তাহলে সেটা হবে কি, রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং আর ক্যারেক্টারাইজেশন হলো। লাস্ট হচ্ছে এবার উপলব্ধি করলে তো হবে না, এবার সেটাকে প্রয়োগ করতে জানতে হবে। প্রয়োগ করতে গেলে কি করতে হবে, হাত পা কাজে লাগাতে হবে, অর্থাৎ পেশিকে সঞ্চালন করতে হবে, পেশির সাথে সাথে মনকেও সেভাবে রিলেট করতে হবে, সিনক্রোনাইজ করতে হবে। তাই লাস্টের যে ফেজ, দাঁড়াও, লাস্টের ফেজের নাম হচ্ছে সাইকোমোটর ডোমেন।
সাইকোমোটর ডোমেন। লাস্ট হচ্ছে কি 3 নম্বর ডোমেনের নাম হচ্ছে সাইকো মোটর মোটর ডোমেন বা মনশ্চালক মাত্রা, মনশ্চালকমূলক মাত্রা। মাত্রা বা ক্ষেত্র বলতে পারো। এবার এখানে কি করছে, এখানে দেখো এই যে অঙ্কটা যে শিখলো, অঙ্কটা কিভাবে শিখেছে? কেউ নিশ্চয় তাকে করা দেখিয়েছে, শিখিয়েছে, তাকে দেখে দেখে শিখেছে। তাহলে তাকে কি করেছে? ইমিটেট করেছে বা অনুকরণ করেছে। তাকে কি করেছে? ইমিটেট করেছে বা অনুকরণ করেছে। তাহলে ইমিটেশন ফার্স্টে আসছি। 2 নম্বর কি? তারপরে সেটার সঙ্গে সে নিজের মতো করে অঙ্কটাকে করার চেষ্টা করেছে। ঠিক আছে, তার মানে নিজে বারবার অঙ্কটাকে প্র্যাকটিস করেছে বিভিন্ন সোর্স অফ মেটেরিয়াল থেকে। তাহলে কি হচ্ছে? ম্যানিপুলেশন, অর্থাৎ নিজস্বতা যখন তার মধ্যে মিশ্রণ করে। হলো। নেক্সট হচ্ছে কি, তারপরে সেটা নিয়ে সে যখন অঙ্কটা শর্টকাটেই করতে পারলো। আগে কি করতো? হয় দাগ টেনে করতো, না হলে আঙুল গুনে করতো। এবার সে নিজেই সংক্ষিপ্ত ভাবে করতে পারছে, তার মানে হচ্ছে প্রিসিশন। তারপরে কি হচ্ছে, যখন অঙ্কটা করতে পারছে সেটা নিয়ে যখন বিভিন্ন কথায় লেখা অঙ্ক সে করতে পারছে, বা হয়তো সে বীজগণিতের অঙ্ক করতে গিয়েও সেটা সাহায্য নিচ্ছে, পরিমিতির অঙ্ক করতে গিয়েও যোগের সাহায্য নিচ্ছে, তার মানে সেটা কি করছে? আর্টিকুলেশন, মানে বিভিন্ন রকম ভাবে সজ্জারিতি করছে। হলো। লাস্ট একটা সময় এই যোগ করতে করতে তার এতটাই বেশি অভ্যাসে দাঁড়িয়ে যায়, সে হয়তো গান শুনতে শুনতে অঙ্কটা করছে। ঠিক আছে, মানুষের সাথে কথা বলতে বলতে অঙ্কটা করছে, কোনো একটা কিছু দেখতে দেখতে অঙ্কটা করছে। তার মানে সে প্রথম যখন অঙ্কটা করছিল তখন অঙ্কের প্রতি পুরো অ্যাটেনশনটা ছিল, তাই দেখে দেখে অঙ্ক করছিল। একটা সময় সেই যোগটা করতে করতে তার এতটাই বেশি ন্যাচারালাইজ হয়ে যায় তার কাছে যে সে গান শুনতে শুনতে অঙ্ক করতে পারে, স্নান করতে করতেও অঙ্ক করতে পারে, মানুষের সাথে কথা বলতে বলতে মুখে সেই যোগটা করে ফেলতে পারছে নিমেষের মধ্যে। সেটা হয়ে যাচ্ছে ন্যাচারালাইজেশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3টে ডোমেন। বুঝতে পারলে? যেটুকু সংক্ষেপে তোমাকে বোঝানোর দরকার বললাম, এর থেকে বিস্তৃত ভাবে আমরা যেদিনকে ক্লাস করব সেদিনকে তো জানবো। একটু পড়ে নিব তাহলে হবে। বলো। বলছিলাম একটুকু পড়ে নিব তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি এই উদাহরণটা মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, আর স্টেপ গুলো পরপর মনে রেখো। আমি যেরকম ভাবে দেখো লিখেছি, ফার্স্টে ছিল KUAAAC, তারপরে সেটা মডিফাইড হয়ে গেল RUAAEC, তারপর হচ্ছে R² VOC। আর মানে হচ্ছে রিসিভিং, দেখো R স্কোয়ার হলো রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজেশন। আর এটা হচ্ছে I am PAN, I am PAN। কোথায় লিখলেন ম্যাম? I for imitation, M for manipulation, P for precision, A for articulation, N for naturalization. হ্যাঁ ঠিক। I am PAN। মানে স্টেপ গুলো অনেক সময় আসে তো, যে ধরো সব থেকে সর্বোচ্চ স্তর কোনটা, এগুলো আমরা সবকটাই পড়লাম। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে সবসময় সর্বনিম্ন স্তর, কারণ আমরা যখন ব্লুম ট্যাক্সোনমিকে দেখবো তখন আমরা পিরামিডের আকারে সাজাবো। তাহলে সর্বনিম্ন স্তরটাই আমরা ফার্স্ট পেজ পড়বো, আর সর্বোচ্চ স্তরটাই আমরা লাস্ট পেজ হিসেবে পড়বো। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। ঠিক আছে। তাহলে চলো আজকে এই অবধি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা তোমাদের এখনো হয়তো অতটা বোধগম্য হবে না, যেহেতু সেন্ট্রাল টেটের প্রিপারেশন নিচ্ছে, খুব সহজে ধরে ফেলতে পারবে, বা যারা আরো এই সেন্ট্রাল টেট পরীক্ষা দেবে তারাও আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট দিন রবিবারে অবশ্যই ক্লাস হবে। নেক্সট দিন সম্ভবত আমরা ইনক্লুসিভ এডুকেশন বা পার্ট বি শুরু করবো, চেষ্টা করবো আমি পার্ট বি শুরু করার। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট।